আজ আকাশ মেঘাচ্ছন্ন, তবে একটুও খারাপ লাগছে না। হালকা হালকা বাতাস বইছে, চারদিকে পাখিরা কিচিরমিচির করে ডাকছে, মনে হচ্ছে এই সন্ধ্যা নেমে এলো বুঝি। কিন্তু না, এখন মাত্র বিকাল হয়েছে। সত্যি ভালো লাগার মতো বিকাল। আমি মাঝে মাঝে অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য। কেন জানেন? আমার একটা পাগলি আছে, ও এইরকম সময় তার খুব পছন্দের। ও অফিস কখন শেষ হবে আর কখন পাগলির মুখখানা দেখতে পাব। কারণ এই মেঘাচ্ছন্ন বিকেলবেলা পাগলি বারান্দায় ইজিচেয়ারটায় হাতে এক মগ কফি নিয়ে বসে। যতক্ষণ না কফি শেষ হবে ততক্ষণ বসে বসে দুলবে। তবে আমি পাশে থাকলে অন্য ব্যাপার। পাগলির কথাগুলো ভাবছি আর অফিসে ফাইলগুলো দেখে শেষ করছি। পিছন দিক থেকে অভ্র এসে বলল, কিরে বাড়ি যাবি না? অফিস তো ছুটি। অভ্র কথা শুনে উঠে দাঁড়িয়ে ব্যাগ গুছাতে গুছাতে, আর বলিস না, আমার পাগলির কথা ভাবতে ভাবতেই খেয়াল করিনি। আচ্ছা এইবার চল। দেখেছিস, আমার পাগলির কথা ভাবতে ভাবতেই পাঠকদের পরিচয়টাই দেওয়া হলো না। যাই হোক, বাড়িতে যেতে যেতে আমার পরিচয়টা দিয়েই পেলি। আমি ইকাবাল মাহমুদ আয়ান, বাবা মায়ের 4 নাম্বার সন্তান, 2 বোন 2 ভাইয়ের মধ্যে সবার ছোট আমি। পড়ালেখা শেষ করে একটা কোম্পানির এমডিতে জয়েন করেছি। আর যাকে পাগলি পাগলি বলছি সেই সত্যিকারের পাগলি নয়, সেই আমার মনের রাজ্যের পাগলি, মানে আমার বউ মিফতাহুল জান্নাত প্রাপ্তি। চাকরি সূত্রে আমি প্রাপ্তিকে নিয়ে ঢাকায় থাকি। অবশ্য আরও অনেক কারণও আছে, সেইগুলো আস্তে আস্তেই জানতে পারবেন। আর অভ্র তার কথা না বললেই নয়, কারণ এই অচেনা শহরে যখন আমি এসেছিলাম তখন এই অভ্রই আমার সব ছিল, আর কাউকেই তেমন আপনভাবে পাই নাই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। সামনের দরজায় দাঁড়িয়ে ভাবলাম কলিং বেল বাজিয়ে পাগলিটাকে ডিস্টার্ব করব না। আমার কাছে যে বাড়তি চাবিটা আছে ওইটা দিয়েই দরজা খুলে ভিতরে ঢুকলাম। আরেকটা কথা না বললেই নয়, আমার পাগলিকে আমি যতই ভালোবাসি না কেন ও আমার সাথে কথা বলে না, তারও একটা কারণ আছে, আস্তে আস্তে এটাও জানবেন। বাসার ভেতরে ঢুকেই আস্তে করে দরজাটা লাগিয়ে দিতেই আমাদের কাজের মেয়ে রেশি এসে বলল, ভাইয়া, আপনি কলিং বেল না বাজিয়ে এইভাবে আসলেন কেন? ওর কথা শুনে দরজাটা আটকিয়ে পিছনে ফিরে বললাম, আমি আসেছি জানলে তোর ভাবি এসে দরজা খুলতো, তাই ওকে ডিস্টার্ব করতে চাইনি। তোর ভাবি তো এখন বারান্দায়, তাই না? রেশি, হুম ভাইয়া, ভাবি এই সময় তো বারান্দায় বসে থাকে। রেশির কথাটা শুনে না দাঁড়িয়ে রুমে গেলাম। হাতের ব্যাগটা রেখে বারান্দার দরজায় গিয়ে দাঁড়ালাম। মেঘাচ্ছন্ন আকাশ, মৃদু হাওয়া তার চুলগুলো বারবার চোখের উপরে এসে পড়ছে আর ও সরিয়ে দিচ্ছে। সত্যি আমার বউটাকে কতটা মায়াবী লাগছে বলে বোঝানো যাবে না। ইচ্ছে করছে বউটাকে জড়িয়ে ধরে একটু আদর করি, কিন্তু না, ওকে তো ছোঁয়া আমার নিষেধ। ও নিজেই সে নিষেধটা করেছিল। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বউটার নজর পড়ল আমার দিকে। আমাকে দেখে তড়িঘড়ি করে আমাকে সরিয়ে রুমে এসে তোয়ালেটা ধরিয়ে দিয়ে ইশারায় ওয়াশরুম দেখিয়ে দিল। আমিও ওর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। প্রাপ্তিও রুম থেকে বেরিয়ে গেল। রেশি, রেশি। প্রাপ্তির ডাকে রান্নাঘর থেকে দৌড়ে এলো রেশি। রেশি ভাবি, আপনি কিছু বলবেন? প্রাপ্তি, তোমার ভাইয়া যখন আসছে আমায় ডাকোনো কেন? রেশি ভাবি, আমিও তো দেখেনি, যখন ভাইয়া ভেতরে ঢুকে দরজা আটকাচ্ছিল তখন দেখেছি। আমি বলেও ছিলাম কলিং বেল বাজায়নি কেন? ভাইয়া বলেছে আপনাকে ডিস্টার্ব করতে চায়নি তাই। প্রাপ্তি, আচ্ছা ঠিক আছে, ওর জন্য কফি বানিয়েছ? রেশি, জি ভাবি, আমি নিয়ে আসছি। আয়ান ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চুলগুলো মুছচ্ছে। প্রাপ্তি কফিটা নিয়ে এসে পাশে দাঁড়িয়ে আয়ানকে এক অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। প্রাপ্তির ইচ্ছে করছে আয়ানের চুলগুলো এলোমেলো করে দিতে। ইচ্ছে করছে আয়ানের চোখ রেখে বলতে, আয়ান,
আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। কিন্তু না, আমার মতো মেয়ের তো কোনো ইচ্ছে থাকতে নেই। আমি তো কথাটা ভাবনার জগতে বলার আগেই আয়ান বলল, কি হলো, কফিটা কি ঠান্ডা করে ফেলবা? আমাকে দিবে না? আয়ানের কথা শুনে প্রাপ্তি ভাবনার জগৎ থেকে ফিরে এসে আয়ানের হাতে কফিটা দিল। আয়ান মুচকি একটা হাসি দিয়ে, একটা কথা বলবো, রাগ করবে না তো? প্রাপ্তি মাথা নাড়িয়ে বুঝালো না। আয়ান, আজ তোমায় অনেক সুন্দর লাগছে। জানি এর কোনো আনসার আমি পাবো না, তবে মাঝে মাঝে মনে হয় একটা বোবা মেয়ে বিয়ে করা ভালো ছিল। কথাটা বলেই আয়ান একগাল অট হাসিতে ঢলে পড়ল। প্রাপ্তি কিছু না বলে রুমে চলে আসলো। প্রাপ্তির অনেক কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু না, ভালোবাসার মানুষের কথায় কাঁদতে নেই, রাগ করতে নেই, তবে হ্যাঁ, শুধু অভিমান করা যায়। সন্ধ্যা নেমে এসেছে, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আয়ানের মনের কষ্টটা কাউকে দেখানোর মতো না। সবার বিরুদ্ধে গিয়ে প্রাপ্তির সাথে সংসার করে ঠিকই, কিন্তু আজও মেয়েটার কাছ থেকে কোনো ভালোবাসায় পায়নি। প্রাপ্তি জোরে সোরে বৃষ্টি হচ্ছে দেখে বারান্দায় দরজা আটকাতে গিয়ে দেখে আয়ান এখনো দাঁড়িয়ে আছে। প্রবল বাতাসের কারণে বৃষ্টি বারান্দায় পর্যন্ত এসে গেছে। আয়ানও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজচ্ছে। প্রাপ্তি পাশে গিয়ে দাঁড়াতেই আয়ান বলল, ভিজতেছ কেন? ঠান্ডা লেগে যাবে তো। যাও, রুমে যাও। প্রাপ্তি অনেকক্ষণ চুপ করে থেকে, আপনার ঠান্ডা লাগে যাবে? অনেকক্ষণ থেকেই তো ভিজেই চলেছেন, এইবার রুমে আসুন। আয়ান প্রাপ্তির দিকে মুখ ফিরিয়ে, বৃষ্টিতে ভেজাটাই দেখলা, মনের যে ঝড় বইছে সেটা দেখতে পাচ্ছ? প্রাপ্তি অসহায়ের মতো করে, প্লিজ রুমে চলুন। আয়ান, জানো, বৃষ্টিতে ভিজাতে তোমার মুখের কয়েকটা শব্দ শুনতে পেলাম, এইটাই আমার জন্য অনেক। আয়ান রুমে এসে চেঞ্জ করে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসল। পাশে থাকা ফোন বেজে উঠতেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মা আয়েশা বেগম ফোন করেছে। আয়ান দেরি না করে ফোন রিসিভ করেই। আয়ান, আসসালামু আলাইকুম। মা, কেমন আছো তুমি? আয়েশা বেগম, ওয়ালাইকুম সালাম। আমি ভালোই আছি, তবে তোর বাবা অসুস্থ। আয়ান, মা, বাবার কি হয়েছে? আয়েশা বেগম, বুকের ব্যথাটা বেড়েছে। তোর কি ইচ্ছে করে না আমাদেরকে দেখার? তোর বাবা, আমি, তোর বড় ভাই, ভাবি, তোর বোনেরা সবাই তোকে কত ভালোবাসে। তোর কি ইচ্ছে করে না সবার কাছে থাকার? কথাগুলো শুনে আয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, মা, আমারও ইচ্ছে করে সবার সাথে থাকতে। আমিও সবাইকে ভালোবাসি। তোমাদের ছেড়ে থাকতে আমারও কষ্ট হয় মা, কিন্তু কি করব বলো, ওই মেয়েটাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ভালোবাসি আমি ওকে। আমি যদি ওকে ছেড়ে দিই, ও নিশ্চিত সুইসাইড করবে। বাবাও ওকে নিবে না, আর আমার বাড়িতেও যাওয়া হবে না। আয়েশা বেগম, তোরা বাপ ছেলে যা ভালো বুঝিস কর, কিন্তু এর মাঝে তোর এই মায়ের ভালোবাসাটা কবর দিয়ে দিস না। যদি পারিস একবার এসে এই মায়ের সাথে দেখা করে যাস। আজ তাহলে রাখি। আয়ান ফোন রেখেই দেখে প্রাপ্তি ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। চোখ দুটো টলমটল করছে। আজ তার কারণেই আয়ান তার পরিবারের থেকে আলাদা। আয়ান এগিয়ে এসে বলল, কি কান্না করবা নাকি? প্রাপ্তি ছোট একটা নিঃশ্বাস ছেড়ে, প্রাপ্তি, রেশি, খাবারগুলো নিয়ে আসো। আর তুমিও খেয়ে পেলো, রাত অনেক হয়েছে। আয়ান আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বসল। প্রাপ্তিও বসতে বসতে বলল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে, তুমি কথা বলবে, এইটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। কি বলবে বলো? প্রাপ্তি, আপনি কাল গিয়ে আপনার বাবা মাকে দেখে আসুন।
আমার জন্য শুধু শুধু ওনাদের কষ্ট দেন কেন? আমি আর পারছি না। কথাগুলো বলেই প্রাপ্তি কান্নায় ভেঙে পড়ল। প্রাপ্তির কান্না দেখে আয়ান বলল, এইখানে নিজেকে দোষ দিচ্ছ কেন? তুমি তো কিছু করনি। ওনাদের যদি আমার প্রতি ভালোবাসায় থাকতো তাহলে আর তোমাকে নিয়ে আমার বাড়ি ছাড়তে হতো না। প্রাপ্তির চোখের পানি মুছে দিতে দিতে, প্লিজ কান্না করো না। আমি তো তোমাকে প্রেম করে বিয়ে করিনি। বিয়েটা তো ওনারাই করিয়েছিল, তাহলে এখন মেনে নিতে পারছে না কেন? প্রাপ্তি ওনারা মেনে নিবে কি করে আমি যে? আয়ান প্রাপ্তিকে থামিয়ে একদম চুপ, আর কোনো কথা নয়। চুপচাপ খেয়ে রুমে আসো। প্রাপ্তি আয়ানের সাথে কথা না বললেও মাঝে মাঝে বাড়ি যাওয়া নিয়ে কথা বলেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়ান ড্রয়িং রুমে গিয়ে দেখে প্রাপ্তি টেবিলের উপর নাস্তা দিয়ে রেখেছে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখে প্রাপ্তি চুলায় রান্না বসিয়েছে। আয়ান, প্রাপ্তি, তুমি নাস্তা করেছ? আর এত সকাল রান্না করছো কেন? রেশি প্রাপ্তি কিছু বলছে না দেখে, ভাইয়া ভাবি তো এখনো কিছু খায় নাই। আয়ান না খেয়ে রান্না করার কারণ কি? রেশি ভাবি বলছিল রান্না করে বাহিরে যাবে। আপনি খেয়ে নিন। আয়ান রান্নাঘরে ঢুকে প্রাপ্তির হাত ধরে টেনে ডাইনিং টেবিলের সামনে এনে চেয়ারে বসিয়ে বাহিরে যাবে আমাকে বললেই তো হতো। রান্না করার দরকার নেই, বাহিরেই খেয়ে নিব। সাথে রেশিকেও নিয়ে নাও। আর এখন নাস্তাটা করে নাও। প্রাপ্তি, আপনি অফিসে যাবেন না? আয়ান, সমস্যা নেই, অভ্রকে ফোন করে বলে দিলই হবে। প্রাপ্তি, চলুন না আমাদের বাসায় যাই। অনেক দিন হলো মাকে দেখি না। আপনি যদি বলেন তাহলে মাকে ফোন দিয়ে বলবো আমরা যাচ্ছি। আয়ান ভাবল সারাদিন মনমরা হয়ে বাসায় বসে থাকার চেয়ে ঘুরে আসুক, সেটাই ভালো হবে। আয়ান, ঠিক আছে, রেডি হয়ে নাও। আমি অভ্রকে ফোন দিয়ে বলছি। প্রাপ্তি নাস্তাটা খেয়েই রেশিকে ডেকে চুলার আগুন নিভিয়ে রেডি হতে বলল তাদের সাথে যাওয়ার জন্য। আয়ান অভ্রকে ফোন দিয়ে সব বুঝিয়ে দিল। কতদিন পর প্রাপ্তি আয়ানের সাথে কোথাও বেড়াতে যাচ্ছে। অবশ্য আয়ান প্রায় বলে, কিন্তু প্রাপ্তির যেতে ইচ্ছে করে না। প্রাপ্তি চায় না তার জন্য আয়ানকে কেউ অন্য নজরে দেখুক। আয়ান অভ্রর সাথে কথা শেষ করে রুমে ঢুকে দেখে প্রাপ্তি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আয়ানের ইচ্ছে করছে না চোখ সরাতে। তার বউ এত সুন্দর, এত মায়াবী, কিন্তু বিয়ে হয়েছে 2 বছর, আজও পর্যন্ত প্রাপ্তিকে ছুঁয়েও দেখনি। দেখবেই বা কি করে? প্রাপ্তি কখনোই তার কাছে আসে না। যা বলে দূর থেকেই বলে। প্রাপ্তি আয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আয়ান প্রাপ্তির কথায় চমকে উঠে, কিছু বলেছ আমাকে? প্রাপ্তি, বলেছি আপনি এইভাবে তাকিয়ে কি দেখছেন? আয়ান একটু লজ্জা পেয়ে, কিছু না। আমি গাড়ি বের করছি, তুমি আর রেশি আসো। কতদিন পর মেয়েটা আসতেছে। তোমাদের তো উচিত মেয়েটাকে এগিয়ে নিয়ে আসার। আয়ান তো এখনো নতুন জামাই। যাও না, ওদের এগিয়ে গিয়ে নিয়ে আসো। কথাগুলো রান্নাঘর থেকে প্রাপ্তির মা নীলিমা বেগম প্রাপ্তির বাবাকে আর ভাইকে বলছে। মায়ের বকা দেখে আসিফ, প্রাপ্তির বড় ভাই, বলল, দেখেছ আব্বু, আম্মুর মেয়ে আসছে, এখন আর আমাদের দিকে কোনো খেয়াল থাকবে না। পান থেকে চুন ঘষলেই বকা খেতে হবে। ছেলের কথা শুনে প্রাপ্তির বাবা আজাদ চৌধুরী বললেন, তোর আম্মুকে এখন কিছু বলিস না, পরে আরও ক্ষেপে যাবে। তুই তোর মায়কে একটু হেল্প কর, আমি এগিয়ে গিয়ে দেখি প্রাপ্তিরা এসেছে কিনা। আসিফ আজাদ সাহেব চলে যাওয়ার পর সামনের দরজাটা আটকিয়ে রান্নাঘরে মায়ের পাশে এসে বলল, আম্মু, অরণি, প্রাপ্তির ছোট বোন, আসবে না? নীলিমা বেগম আসবে না? বড় বোন আসছে, না এসে পারে? যাই হোক, ওরা আসার আগেই সব কাজ করে ফেলতে হবে।
অনেক দিন পর আমার মেয়েরা আসতেছে, জমিয়ে আড্ডা দিব। তুই এক কাজ কর, প্রাপ্তির রুমটা ঠিক করে দিয়ে আয়। অবশ্য আমি ঠিক করেছি, তুই দেখে আয় কিছু কমতি আছে কিনা। আসিফ: ওহ মা, তুমিও না, একটু শান্তিতে থাকতে দিবে না? নীলিমা বেগম রান্নাবান্না শেষ করে ড্রয়িং রুমের ফ্যান চালিয়ে সোফায় গিয়ে হেলান দিয়ে বসে পড়ল। আর ভাবতে লাগল, বিয়ের পর এই নিয়ে আয়ান 2 বার আসছে এই বাড়িতে। আসবেই বা কি করে, প্রথমবার এসে কত নাস্তানাবুদ হতে হয়েছে তাকে। বাসা থেকে বের হলেই গ্রামের লোকেরা প্রাপ্তিকে নিয়ে নানা কথা বলত। ছেলেটা ভালো দেখেই সবকিছু মেনে নিয়েছে। অন্য কোনো ছেলে হলে মেয়েটাকে আমাদের বাড়ি রেখে কবেই চলে যেত। কথাগুলো ভাবতে ভাবতেই কলিং বেলের শব্দ শুনে তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই প্রাপ্তি তার মাকে জড়িয়ে ধরল। নীলিমা বেগম মেয়েকে কপালে অনেকগুলো চুমু দিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, কতদিন হয়েছে তোকে দেখি না। মা মেয়ের এমন দৃশ্য দেখে আয়ানের মুখে হাসির ঝলক ফুটে উঠল। আসিফ ভিতরের রুম থেকে এসে, আম্মু, এইবার তো প্রাপ্তিকে ভিতরে আসতে দাও। সবকিছু কি দরজায় দাঁড়িয়েই শেষ করে ফেলবে? আয়ান এগিয়ে এসে আসিফের সাথে কোলাকুলি করল। কেমন আছো আয়ান? আয়ান: জি ভালো। এমন সময় অরণি আর তার হাজবেন্ড সিয়াম দরজায় দাঁড়িয়ে। অরণি, আসতে পারি? কথাটা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে। প্রাপ্তি: অরণি? আম্মু, অরণি আসবে, আমায় বলনি তো? নীলিমা বেগম: আমার কি দোষ? অরণি আমায় মানা করেছে তোকে সারপ্রাইজ দিবে বলে। অরণি ভিতরে এসে, কেমন আছিস আপু? প্রাপ্তি আয়ানের দিকে তাকিয়ে, অনেক ভালো আছি রে। সিয়াম: তুমি কেমন আছো? সিয়াম: এই তো ভালো। আপনি তো আয়ান ভাইয়াকে পেয়ে আমাদের সবাইকে ভুলেই গেছেন। কথাটা শুনে আয়ান মনে মনে তাচ্ছিল্য একটা হাসি দিয়ে, ও যদি আমাকে পেয়ে ওর অতীত ভুলে যেত তাহলে আমার মতো ভাগ্যবান কেউ ছিল না। যাই হোক, তবে আজকের মতো খুশি আমি প্রাপ্তিকে কখনোই দেখিনি। সবার সাথে কত সুন্দর করে কথা বলছে। আর আমার কাছে আসলে মনে হয় বোবা একটা মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। নীলিমা বেগম: বাবা, তোমরা ফ্রেশ হয়ে এসে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। আয়ান: আম্মু, আপনি আমার জন্য এত ব্যস্ত হবেন না। আমাকে এই বাড়ির একজন ভেবেই ভালোবাসবেন। আপনি যদি বাড়তি আপ্যায়ন করেন এতে আমার অনেক খারাপ লাগবে, এই ভেবে আপনি আমাকে নিজের ছেলে মনে করেন না। আয়ানের কথাগুলো শুনে নীলিমা বেগম আয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার মতো ছেলের মা হওয়া ভাগ্যের ব্যাপার। যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, পরে কথা বলবো। এই প্রাপ্তি, যা আয়ানকে রুমে নিয়ে যা। অরণি, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। ঋষি: তুমি একটা রুম দেখিয়ে ওই রুমে যাও। ওইখানে তুমি থাকবে। আয়ান প্রাপ্তির রুমে এসে অবাক হয়ে সব কিছু দেখছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো। সবকিছু প্রাপ্তির পছন্দমতি। এর আগেও আয়ান এই বাড়িতে 2 বার এসেছিল, তখন সবকিছু ঝামেলার মাঝেই কাটিয়েছিল। প্রাপ্তি ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে ড্রয়ারে রাখতে রাখতে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন। আম্মু একটু পর আবার ডাকাডাকি শুরু করবে। আয়ান এত জামা কাপড় নিয়ে আসলে থাকবে কতদিন এইখানে? প্রাপ্তি: আপনি যেই দিন বলবেন সেই দিনই চলে যাব। আয়ান: আমি তো কালই চলে যাব। তুমি 2 দিন থাকো, তারপর না হয় আমি এসে নিয়ে যাব। কথাটা শুনে প্রাপ্তি কিছু বলল না। মনে কেন জানি ধাক্কা লাগল। ওনাকে ছাড়া আমি এইখানে থাকব কি করে?
এইখানে এমনেতেই দম বন্ধ হয়ে আসে। আমি এসেছি শুনলে পাড়ার চাচি জেঠি সবাই চলে আসবে আমাদের কথা শোনানোর জন্য। জানি এইগুলো শুনলে আয়ানের খারাপ লাগবে, কিন্তু মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। আমাদের সমাজের মানুষগুলোই এই রকম। নিজের ঘরে কি হয়েছে সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু অন্যের ঘরের দোষ কিভাবে বের করা যায় সেই নিয়েই বেশি চিন্তায় থাকে। এই প্রাপ্তি ভাবছোটা কি? তোয়ালেটা দাও তো। প্রাপ্তি চমকে উঠে, ও হ্যাঁ। আয়ান কি ও হ্যাঁ করছো? যেটা ভাবতেছ সেটা মাথা থেকে ঝেড়ে পেল। জানি আমি, তোমার ভাবনাতে কি থাকতে পারে। অরণি প্রাপ্তির রুমে এসে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে, কিরে আপু এখনো দাঁড়িয়ে আছিস? আম্মু নাস্তা নিয়ে বসে আছে, চল। ভাইয়া আপনিও চলেন। অরণিকে দেখে আয়ান অন্যদিকে ফিরে আছে। প্রাপ্তি ব্যাপারটা বুঝে অরণিকে বলল, তুই যা, আমরা আসছি। অরণি ও আয়ানের ব্যাপারটা বুঝতে পেরে চলে গেল। প্রাপ্তি ওর সাথে এই ভাব না করলেও পারতেন। আয়ান কেন করব না? ওর জন্যই তো এত কিছু। কথাটা বলেই আয়ান ফ্রেশ হতে চলে গেল। প্রাপ্তি আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে হয়তো তাই। প্রাপ্তি এসে তার মাকে কাজে হেল্প করছে। অরণি পাশ থেকে বলে উঠল, আচ্ছা আপু। আয়ান ভাইয়া আমার উপর এখনো রাগ, তাই না? সেই দিনের সবকিছুর জন্য আমি দায়ী, তাই না? প্রাপ্তি মুচকি একটা হাসি দিয়ে, দূর পাগলি, ও তো এইরকম ভাবেই চুপচাপ থাকে। অরণি কিছু বলতে যাবে তখনই দেখে আয়ান ফ্রেশ হয়ে সোফায় এসে বসেছে, সাথে সিয়ামও। দুজনে এইখানে এসে ভালোভাবে মিশে গেছে। অবশ্য এর আগে সিয়াম আর আয়ান একসাথে হয়নি। সেই দিনে ঘটনার পর সিয়ামও এই বাড়িতে আসেনি। প্রাপ্তির বাবা এসে প্রাপ্তির মাকে বলতে লাগল, তোমার মেয়েকে এগিয়ে আনতে গেছি আর তারা আমার আগেই চলে এসেছে। নীলিমা বেগম, তুমি হয়তো আড্ডা দিতে বসে গেছো তাই আমার মেয়েকে খুঁজে পাওনি। কথাটা শুনে সবাই হাসতে শুরু করল। আয়ান এগিয়ে এসে প্রাপ্তির বাবাকে সালাম করে জড়িয়ে ধরল। আজাদ সাহেব আয়ান জড়িয়ে ধরতেই, কেমন আছো বাবা? আয়ান, জি ভালো। সিয়ামের দিকে তাকিয়ে, তুমি কেমন আছো? সিয়াম, জি আমিও ভালো আছি। আজাদ, নীলিমা, আজ আমার ঘরটা অনেক দিন পর পরিপূর্ণ হল। আমার মেয়েরা দেখছি আল্লাহ রহমতে ভালোই আছে। আয়ান, আব্বু আপনি বসেন, বসে কথা বলা যাবে। আসিফও এসে তাদের সাথে যোগ দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আড্ডা দিচ্ছে। আয়ানের ফোনে কল আসাতে আয়ানের মন ভারী হয়ে উঠল। ফোন দিয়েছে তার বড় ভাই আকাশ। ফোন হাতে নিয়ে তাকিয়ে আছে আয়ান। প্রাপ্তি কিছুটা বুঝতে পেরে, আপনার অফিসের কল আসছে মনে হয়। সমস্যা নেই, আপনি রুমে গিয়ে কথা বলে আসুন। আসিফ, হ্যাঁ আয়ান, জরুরি ফোন হবে, কথা বলে আসো। আয়ান বুঝেছে প্রাপ্তি ওকে এখান থেকে সরাতে চাইছে। মেয়েটা আমাকে কিভাবে যেন বুঝে যায়, কিন্তু ভালোবাসতে চায় না। কথাটা ভাবতে ভাবতে আয়ান রুমে এসে ফোন রিসিভ করল। আকাশ, কিরে তোকে এতক্ষণ ফোন দিচ্ছি, ধরছিস না কেন? আয়ান, একটু ব্যস্ত ছিলাম, কি বলবে বলো? আকাশ, প্রাপ্তি কেমন আছে? প্রাপ্তিকে অনেক মিস করছি। তোর ভাবি বারবার বলছে তোদের বাসায় গিয়ে প্রাপ্তির সাথে কিছুটা সময় কাটাতে, অবশ্য এটা ওর একার ইচ্ছা নয়, আমারও বলতে পারিস। মেয়েটা সহজে সবাইকে আপন করে নেয়। আয়ান, হুম ঠিক বলছিস। ভাইয়া, তাহলে তুই কবে আসছিস বল? জানিস প্রাপ্তি শুনলে কত খুশি হবে তুই জানিস?
আকাশ একদিন সময় করে চলে আসব। তোরা বাড়িতে এসে একবার মাকে দেখে যা। মা সারা দিন তোর কথা বলে, তোকে অনেক মিস করে, তোর কথা বলতে গেলেই ফেল ফেল করে কেঁদে পেলে। তুই বাড়ির ছোট ছেলে, সবার অনেক আদরের। আয়ান ভাইয়া, আমিও তোদের অনেক মিস করি। সবচেয়ে বেশি মিস করি তোর আর মায়ের ভালোবাসাটা। আমি কোনো অন্যায় করলেও তুই বাবার কাছে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিতি। কথাগুলো বলতে বলতে আয়ানের গলাটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। আয়ান আকাশের সাথে কথা শেষ করেই চোখগুলো মুছতে মুছতে পিছনে ফিরে দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে। প্রাপ্তি, কেন দিচ্ছেন নিজেকে এত কষ্ট? নিজের পরিবারের কাছ থেকে আমাকে নিয়ে আলাদা থেকে কি বোঝাতে চাইছেন আপনি? আপনি আমাকে অনেক ভালোবাসেন? কেন করছেন আমার জন্য এত কিছু? এই সমাজ আমাকে ভালো চোখে দেখে না, আর কখনো দেখবেও না। কারণ আমি ধর্ষিতা মেয়ে। না না, ভুল হয়েছে, ধর্ষিতাবু। আমার জন্য আপনাকে সবাই অন্য চোখে দেখে। যতদিন আমি বাঁচব এই পাপের বোঝা নিয়ে বাঁচতে হবে। কথাগুলো বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল প্রাপ্তি। আয়ানও প্রাপ্তির সামনে বসে পড়ল, আস্তে আস্তে হাত দুটো নিয়ে প্রাপ্তির দুগাল ধরে। পাগলি কথাকার, এতগুলো প্রশ্ন কেউ একসাথে করে? নিজেকে এত ছোট ভাবো কেন? ধর্ষিতারা কখনো পাপী হয় না। পাপী তো তারা যারা তোমাকে জোর করে ধর্ষণ করেছে। এই সমাজের কোনো দোষ নেই, দোষ এই সমাজের মানুষগুলোর। তারাই সমাজকে প্রতিনিয়ত নষ্ট করছে। তোমার মতো হাজারো প্রাপ্তি আছে যারও কারো সাপোর্ট পায় না। তোমার সাথে আমরা সবাই আছি। কেউ থাকুক আর না থাকুক, আমি তোমার পাশে থাকব। কেন জানো? তোমাকে ভালোবাসি বলে। তোমার মতোই একটা মেয়ে আমার জীবনে খুব প্রয়োজন। জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু একদিন না একদিন তো ভালোবাসবেই। আয়ানের কথাগুলো শুনে প্রাপ্তির ইচ্ছে করছে তাকে একবার জড়িয়ে ধরে বলতে, আমিও আপনাকে ভালোবাসি। কিন্তু কেন জানি ভয় কাজ করে। আয়ান প্রাপ্তিকে দাঁড় করিয়ে, আমি জানি তোমার মন এখন কি বলছে। প্রাপ্তি কাঁদো কাঁদো গলায় কি বলছে? আয়ান কাজে করে দেখাই। প্রাপ্তি কিছু বলার আগেই প্রাপ্তিকে জড়িয়ে ধরল। আয়ানের বুকে মাথা রেখে প্রাপ্তি যেন নিজেকে হারিয়ে ফেলেছে। এই প্রথম আয়ানের বুকে সে মাথা রেখেছে। এই বুকে এতটা শান্তি আছে তার জানা ছিল না। মনে হচ্ছে পৃথিবীর কোথাও গেলে সে এত সুখ খুঁজে পাবে না। মনে হচ্ছে আয়ানের বুকের হৃদয়ের স্পন্দনগুলো শুধু আমায় ডাকছে। অনেকক্ষণ এইভাবে থাকার পরে আয়ান আস্তে করে প্রাপ্তিকে ডাক দিল। এই প্রাপ্তি, কোথায় হারিয়ে গেলে তুমি? কিছু বলছো না কেন? প্রাপ্তি আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওহ, কথা বলবেন না। কথা বললে ডিস্টার্ব হবে আমার। আয়ান, এত দিন কাছে না এসে আমাকে কষ্ট দিয়েছ কেন? প্রাপ্তি, আমি কি জানতাম এই বুকে এত শান্তি লুকিয়ে আছে? আর আপনার কাছে গেলেই আমার ভয় লাগত। আপনি তো সবই জানেন। নতুন করে আমি কি বলবো বলেন? আয়ান, আমি জানতাম দেখেই তো তোমাকে কাছে টানতাম না। ভাবতাম যেই দিন তুমি নিজের ইচ্ছায় কাছে আসবে সেই দিন তোমাকে কাছে টেনে নিব। যাই হোক, ওইসব কিছু ভুলে যাও। শুধু ভাববে আমি তোমার সব। আয়ান, প্রাপ্তি, এই বুকে যে মাথা রাখলে কিছু শুনতে পাচ্ছ? প্রাপ্তি, হুম। তোমার ধ্যাত। লজ্জা পেয়ে আর কিছু না বলে প্রাপ্তি রুম থেকে বেরিয়ে গেল। প্রাপ্তি আজ আয়ানের কাছাকাছি এই প্রথম গিয়েছে। এক অজানা ভালো লাগা কাজ করছে তার মনে। বারবার লুকিয়ে লুকিয়ে এসে আয়ানকে দেখছে। আয়ান সেই জায়গা এখনো থমকে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য সে স্বপ্ন দেখছিল।
প্রাপ্তি তার স্বপ্নে এসে তার কাছে ধরা দিয়েছে। মেয়েটার মধ্যে এক মায়া ভরা নেশা কাজ করে, যেই নেশা আমি ছাড়তে চাই না। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে বসল। আজাদ সাহেব, কি হয়েছে? আয়ান এইভাবে নিস্তব্ধ হয়ে আছো কেন? কিছু হয়েছে? আয়ান চমকে উঠে, কই না তো, কিছু হয়নি। আসলে আমি কাল সকালে চলে যাব। প্রাপ্তি আর ঋষি 2 দিন থাকবে বলছে, তাই নিয়ে ভাবছি। আজাদ সাহেব, কিছু না হলেই ভালো। তবে তুমি বাসায় একা থাকবে নাকি? তুমি এই 2 দিন এখান থেকে অফিসে গেলেই তো পারো। আয়ান, আব্বু, এখান থেকে আসা যাওয়াটা আমার জন্য লং জার্নি। সমস্যা নেই, 2 দিনেরই তো ব্যাপার। কথাটা বলে আয়ান নিজেই ভাবছে, প্রাপ্তি ছাড়া থাকতে পারবো আমি? কিন্তু কি করব, বিয়ে পর পাগলিটা এই ফার্স্ট আমার কাছে কিছু চেয়েছে, এই বাড়িতে সেই 2টা দিন থাকতে চায়। আমার সময় হয়ে ওঠে না, তাই ওর এই বাড়িতে আসা হয় না। পরের দিন সকালবেলা আয়ান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। প্রাপ্তি কোটটা এগিয়ে দিতে দিতে, সত্যিই কি আপনি এই 2 দিন আসবেন না? আয়ান কোট পরতে পরতে, না আসলে কি তোমার মন খারাপ হবে? প্রাপ্তি মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে, জানি না। আয়ান মনকে জিজ্ঞাস করে, ফোন দিও, ভেবে দেখব। প্রাপ্তি আপনি বাসায় একা একা থাকবেন? আয়ান প্রাপ্তির দিকে ফিরে মুচকি হেসে, বিশ্বাস নেই আমার প্রতি? প্রাপ্তি ওমা, ছি ছি, কি বলেন? আমি বলতে চাইছি একা একা আপনার খারাপ লাগবে না? আয়ান গলাটা নরম করে, তোমার গালে হাত দিই? প্রাপ্তি মাথাটা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান 2 হাত দিয়ে গাল দুটো ধরে, আই লাভ ইউ, তোমাকে অনেক মিস করব। প্রাপ্তি আয়ানের হাত দুটো গাল থেকে নামিয়ে আয়ানকে জড়িয়ে ধরে, আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না তো? আয়ান যদি যাওয়ার হতো আরও আগেই যেতাম। এই প্রাপ্তির মায়া ছেড়ে কোথাও গিয়ে এই ইকবাল মাহমুদ আয়ান শান্তি পাবে না। প্রাপ্তি আয়ানকে ছেড়ে দিয়ে, হয়েছে হয়েছে, এইবার যান, অফিসের দেরি হয়ে যাবে কিন্তু। আয়ান অফিসে যাওয়া পর থেকেই প্রাপ্তির মন খারাপ হয়ে আছে। এইখান থেকে আয়ানকে অফিসে 1 ঘন্টা আগেই যেতে হয়েছে। আয়ানের অফিস এইখান থেকে দূরে। প্রাপ্তির আম্মু রান্নাঘরে রান্না করছে, অরণি বসে বসে পেপার পড়ছে। প্রাপ্তি এসে তার আম্মুর কাছে রান্নাঘরে ঢুকতে যাবে, তখনই অরণি বলে উঠল, আপু এইদিকে দেখে যা, আজকের পেপারে কি আসছে। অজ্ঞাত একটা মেয়েকে কেউ ধর্ষণ করে মেরে ডোবায় ফেলে রেখেছে। অরণির মুখের কথাটা শুনেই প্রাপ্তি মাথা ঘুরে পড়ে গেল। প্রাপ্তির আম্মু রান্নাঘর থেকে দৌড়ে এসে চিৎকার দিয়ে, অরণি তুই এইটা কি করলি? রেশিও দৌড়ে এসে, ভাবির কি হয়েছে? জ্ঞান হারালো কিভাবে? নীলিমা বেগমরণী আগে পানি নিয়ে আয়। রেশি একটু ধরো তো, আপাতত সোপায় নিয়ে বসাই। রেশি প্রাপ্তিকে ধরে সোপায় বসাতে বসাতে, আমি কিছু বুঝতেছি না, ভাবির কি হলো? একটু আগেও তো ঠিকই ছিল। অরণি দৌড়ে এসে প্রাপ্তির চোখে মুখে পানি দেওয়াতে আস্তে আস্তে প্রাপ্তি চোখ খুলল। নীলিমা বেগম আর রেশি পাশে তাকে ধরে বসে আছে। অরণি পানির গ্লাস নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। এইখানে কিছু না বলে নিজেকে নীলিমা বেগম আর রেশির কাছ থেকে ছাড়িয়ে নিস্তব্ধ হয়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করল। দরজাটা বন্ধ করে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করল প্রাপ্তি। অরণি কিছু বলতে গিয়েও থেমে গেল। নীলিমা বেগম আর রেশি চুপ করেই বসেই আছে। রেশি মনে মনে ভাবছে, ভাইয়াকে কি ফোন দিয়ে কথাটা বলবো? না শোনালে তো আবার আমাকেই রাগ দেখাবে। আচ্ছা, ভাবির কি হয়েছে হঠাৎ? হয়তো সবাই জানে, আমাকেই বলছে না। আকাশটা আজ কালো হয়ে আসছে। প্রাপ্তি মতো হয়তো তারও মন খারাপ হয়েছে। আকাশ তো মন খুলে কাঁদতে পারে, কিন্তু আমি তো পারি না। আমার কেন লুকিয়ে কাঁদতে হয়? না, আজ আকাশের সাথে আমিও মন খুলে কাঁদতে চাই।
কথাটা ভাবতেই প্রাপ্তি দৌড়ে ছাদে চলে গেল। প্রাপ্তিকে এইভাবে ছাদে যেতে দেখে ঋষি উঠে গিয়ে আয়ানকে ফোন দিয়ে সব বলল। অভ্রকে সব সামলাতে বলে আয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ছাদে গিয়ে দোলনায় বসে আছে প্রাপ্তি বৃষ্টিতে ভেজার আশায়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরঝির বৃষ্টিও পড়ছে, চোখের পানিগুলোকে বৃষ্টির পানির সাথে মিশাইতে চাইছে। নিজের কষ্টগুলোকে হয়তো বৃষ্টির সাথে ভাগ করতে চাইছে। মনে হচ্ছে এই তো সেই দিনের ঘটনা, কিন্তু না, ওই ঘটনার পর 3টা বছর কেটে গেছে। এই 3টা বছরের এক একটা দিন কিভাবে কাটিয়েছে এইটা শুধু নিজেই জানে। কাউকে বুঝতে দেয়নি, কখনো বুঝাতে চায়নি, কিন্তু মাঝখানে আয়ান জীবনে চলে আসে। ছেলেটা আমার কাছ থেকে কিছুই পায়নি, উল্টো আমার কারণেই তাকে ঘর ছাড়তে হয়েছে, হারাতে হয়েছে সবার ভালোবাসা। সেই দিনের তারিখটা প্রাপ্তি কখনো ভুলতে পারবে না। এপ্রিলের 10 তারিখ সকালবেলা ভার্সিটিতে যাবে বলে রেডি হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আর অরণি এইচএসসি ফার্স্ট ইয়ার। সবকিছু ভালোই চলছিল। প্রাপ্তির সব বন্ধুরা বলতো, তোদের পরিবারের মতো আরেকটা পরিবার দেখিনি, একজনের প্রতি একজনে কি ভালোবাসা। সবাই বলে বনে বনে নাকি অনেক ঝগড়া হয়, কিন্তু আমার আর অরণির মাঝে কখনোই ছিল না। অবশ্য অরণি একটু চঞ্চল প্রকৃতির। ওর একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘুরানো। ওর যে বাজে অভ্যাস আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কখনোই ভাবিনি। অরণি পিছন দিক থেকে এসে বলল, আপু তুই ভার্সিটিতে যাচ্ছিস? প্রাপ্তি হুম, ক্লাস আছে। কেন, তুই যাবি না? অরণি না আপু, আমার ভালো লাগছে না। তুই যা, আর শুন সাবধানে যাস। প্রাপ্তি কেন, কি হয়েছে? হঠাৎ এই কথা বলছিস? অরণি তোর মনে আছে সাইমনের কথা? প্রাপ্তি হুম, মনে থাকবে না কেন? ওই ছেলে তো তোকে অনেক ডিস্টার্ব করত, একদিন তো তুই ভেবে আমাকেই ডিস্টার্ব করছিল। আমি বাসায় এসে বলাতে আব্বু থানায় ওর নামে ডায়েরি করেছিল। এখন তো জেলেই আছে। অরণি আরে সেই জন্যই তো বলছি, ওর বাবার টাকার ক্ষমতায় নাকি ছাড়া পেয়ে গেছে। তাই বলছি সাবধানে যাস। প্রাপ্তি ওই নিয়ে তুই চিন্তা করিস না, ভাইয়া যাবে আমার সাথে। আসিফ শার্টের হাতা ভাঁজ করতে করতে প্রাপ্তির রুমে এসে, কিরে প্রাপ্তি তোর হলো? প্রাপ্তি হ্যাঁ আমার হয়ে গেছে, চলো। অরণি, আম্মু, আব্বু আমি আসি। আজাদ সাহেব, আসিফ সাবধানে যাস, আর অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় আসিস। আসিফ চেষ্টা করব। প্রাপ্তির দিকে তাকিয়ে, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? চল। আসিফ প্রাপ্তিকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। কেন জানি প্রাপ্তিকে রেখে আজ যেতে ইচ্ছে করছে না। মনটা কেমন জানি খচখচ করছে। প্রাপ্তিকে বললে ও সব ঠাট্টা ভেবে উড়িয়ে দিবে। আসিফ মোটর সাইকেলটা নিয়ে একটু দূরে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে প্রাপ্তিকে দেখতে যাবে, তখন দেখে প্রাপ্তি নেই, একটা মাইক্রো চলে যাচ্ছে। আসিফ ভাবল প্রাপ্তি হয়তো ভার্সিটির ভিতরে ঢুকে গেছে ভেবে আসিফ অফিসের দিকে রওনা হল। গাড়িটা আসিফের পাশ দিয়ে যেতেই প্রাপ্তি বারবার হাত দিয়ে ইশারা করছে। প্রাপ্তির মুখটা বাঁধা, তাই ডাকতে পারছিল না। আসিফ অফিসে গিয়ে পৌঁছানোর 20 মিনিট পরেই প্রাপ্তির ফ্রেন্ড মেঘলা ফোন দিল। আসিফ প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে মেঘলার ফোন। ফোন রিসিভ করে কানে ধরে অফিসের ফাইলটা খুলল। আসিফ কি ব্যাপার মেঘলা, হঠাৎ ফোন? মেঘলা ভাইয়া, প্রাপ্তি আজ ভার্সিটিতে আসবে না? আসিফ কি বলছো, প্রাপ্তি ক্লাসে যায়নি? আমি ওকে নিজে নিমিয়ে দিয়ে আসলাম। ভালো করে খুঁজে আমাকে ফোন দাও। মেঘলা আসিফের কথা মতো ভার্সিটির সব জায়গায় খুঁজে আসিফকে ফোন দিল। মেঘলা ভাইয়া, প্রাপ্তি তো কোথাও নেই। আসিফ চিন্তিত হয়ে, কি বলছো? আমি নিজে ওকে নামিয়ে দিয়ে আসলাম।
আচ্ছা তুমি রাখো, আমি দেখছি। প্রাপ্তির ফোনে অনেকবার কল দিয়েছে আসিফ। ফোন বেজেই যাচ্ছে কিন্তু রিসিভ করছে না। আসিফ বাসায় ফোন দিয়ে আজাদ সাহেবকে বলল থানায় যেতে। অরণি আসিফের ফোনে বলা কথাগুলো শুনে বুঝার আর বাকি নেই সাইমন কিছু একটা করেছে। কথাটা ভাবতে অরণি চোখ বন্ধ করে সোফায় বসে পড়ল। ওরা যদি আপু কোনো ক্ষতি করে তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সাইমের দলের ছেলেগুলোও ভালো না। আমি এখন কি করি? আচ্ছা আব্বু কি জানে সাইমন জেল থেকে ছাড়া পেয়েছে? নীলিমা বেগম মেয়ের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে বুঝতে পারছে না। আমার মেয়েটা এইভাবে না বলে কোথাও যাবার মেয়েও না। ওর কোনো বিপদ হলো না তো? নীলিমা বেগম উঠে গিয়ে অরণি কাছে এসে, অরণি, তুই কিছু জানিস প্রাপ্তি কোথায় যেতে পারে? অরণি আম্মু আপু তো এইভাবে কোথাও না বলে যায় না। আব্বু আর ভাইয়া আসুক, দেখো তারা কোনো খোঁজ পায় কিনা। এইভাবেই সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, প্রাপ্তিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আসিফ আর আজাদ সাহেব সব জায়গায় খুঁজেছে, প্রাপ্তির ফ্রেন্ডদের বাসায়ও খোঁজ করা হয়েছে। এলাকা জুড়ে সবাই জেনে গেছে আজাদ সাহেবের মেয়ে প্রাপ্তিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশের বাড়ির মানুষ তো এসে নানান কথা বলাও শুরু করেছে। প্রাপ্তির মা, দেখো মেয়ে হয়তো কারো সাথে ভেগে গেছে। অন্য একজন বলছে ঠিকই বলেছেন, এখনকার মেয়ে কোথাও গেছে পস্টিনস্টি কারার জন্য 2 দিন গেলেই চলে আসবে। আরেকজন বলছে কতবার বলেছি আসিফের মা, মেয়ে বড় হয়ে বিয়ে দিয়ে দাও, এত পড়িয়ে লাভ কি? এখন দেখেছ মেয়ে চুনকালি মাখিয়ে চলে গেল। এইভাবে একেকজন একেকভাবে বলেই যাচ্ছে। নীলিমা বেগম ড্রয়িং রুমের ফ্লোরে পাগলের মতো নিস্তব্ধ হয়ে চোখের পানি ঝরছে আর মানুষের কথাগুলো শুনছে। অরণি আর সহ্য করতে না পেরে সবার উদ্দেশ্য করে বলে ফেলল, আপনার কি মানুষ? আমাদের এমন একটা সময় আপনারা এইসব কি বলছেন? হয়তো আমার আপুর অন্য কোনো বিপদাপদও তো হতে পারে। আপনারা সবাই এইখানে এসেছেন আমাদের মজা দেখতে? প্লিজ আপনার এখন এইখান থেকে যান। অনেক মজা দেখেছেন আর না। প্রাপ্তিদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নীলিমা বেগম খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। এক নাগারে কান্না করেই যাচ্ছে। আসিফ আর আজাদ সাহেব থানায় ডায়েরি করেছে। অরণি তার মায়ের পাশে বসে আছে। নিজের বোনের এই অবস্থার জন্য কি ও নিজেই দায়ী? ভাইয়াকে কি সব বলবো? আচ্ছা ভাইয়া কি জানে সাইমন ছাড়া পেয়েছ? আসিফ ড্রয়িং রুমে কারো সাথে ফোনে কথা বলছে। অরণি মাথা নিচু করে আসিফের সামনে এসে দাঁড়িয়েছে দেখে আসিফ কান থেকে ফোন নামিয়ে, কিরে কিছু বলবি? অরণি আমতা আমতা করে বলল, ভাইয়া সাইমন আপুকে নিয়ে যায়নি তো? আসিফ অরণির কথা শুনে অবাক হয়ে, সাইমন তো জেলে আছে। অরণি সাইমনকে তার বাবা ছেড়ে নিয়ে এসেছে। ও হয়তো আমাদের পরিবারের উপর প্রতিশোধ নিতেই হয়তো আপুকে উঠিয়ে নিয়ে গেছে। আজাদ সাহেব এসে অরণিকে একটা থাপ্পড় বসিয়ে দিল, তুই এত কিছু জেনেও চুপ করেছিলি? তুই কি করে তোর বোনকে বিপদের মুখে ঠেলে দিয়ে চুপ করেছিলি? আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে। কথাগুলো বলতে বলতে আজাদ সাহেব কান্না ভেঙে পড়লেন। আসিফের দিকে তাকিয়ে, আসিফ আমাদের তো সব শেষ হয়ে গেল। এখন কি হবে? প্রাপ্তিকে কোথায় খুঁজব? আসিফ আব্বু তুমি শান্ত হও, আমি দেখছি। অরণি তুই আম্মুর দেখে খেয়াল রাখিস, আমি আরেকবার থানা থেকে আসছি। কথা বলেই আসিফ বেরিয়ে পড়ল। কাটতে থাকে দিন। বাহিরের মানুষের আনাগোনায় কেটে যায় প্রাপ্তিদের বাড়ি। নীলিমা বেগম জ্ঞান হারায় আবার ঠিক হয়। এইভাবেই কেটে যায় 3 দিন। এই 3 দিনও মেয়েটার খোঁজ মিলেনি। বিকেল বেলা
ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আসিফ। প্রাপ্তি হারিয়ে যাওয়ার পর তাদের চাচা, চাচি, মামা, মামি সবাই এই বাড়িতেই আছে। আসিফের ফোন বেজে উঠতেই ফোনের দিকে তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল আসছে। আসিফের মামা ফোন বাজতেছে দেখে, কি রে আসিফ, ফোন রিসিভ করছিস না কেন? ফোনের দিকে তাকিয়ে কি দেখছিস? আসিফ আসলে মামা, নাম্বারটা চিনি না। মামা রিসিভ করে দেখ প্রাপ্তির কোনো যদি খবর পাওয়া যায়। আসিফ ফোন রিসিভ করতেই একজন মহিলা, আসসালামু আলাইকুম। আসিফ ওয়ালাইকুম সালাম। মহিলা নাম্বারটা কি আপনার? আসিফ জি আমার। আপনি কে বলছেন? মহিলা আপনি আমাকে চিনবেন না। আমি একজন টিচার। আজ সকালে ভোর 5টায় একটা মেয়েকে আমার বাড়ির সামনে একটা গাড়ি এসে ফেলে দিয়ে গেছে। মেয়েটার অবস্থা খুবই খারাপ। মেয়েটা জ্ঞান হারাবার আগেই আমাকে এই নাম্বারটা দিয়েছিল। আসিফ বসা থেকে দাঁড়িয়ে পাগলের মতো হয়ে আপনি কোথায় আছেন আমাকে বলুন। আপনি যাকে পেয়েছেন ও আমার বোন কোথায় আছে ও? আমি এখনই আসছি। মহিলা জি আমি ওকে হাসপাতালে নিয়ে আসছি। আমি আপনাকে এসএমএস-এ ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা আসুন। প্রাপ্তির কথা শুনে সবাই পাগলের মতো হয়ে গেছে। নীলিমা বেগম দৌড়ে এসে, আসিফ, প্রাপ্তি কোথায় আছে? আমিও যাব তোদের সাথে। আসিফ আচ্ছা চলো। আব্বু, মামা তাড়াতাড়ি চলো। ওই মহিলা আসিফকে ঠিকানা দেওয়াতে সবাই হাসপাতালে চলে আসছে। আসিফ মহিলার সামনে গিয়ে আপনি আমাদের ফোন দিয়েছিলেন? মহিলা জি। ও কেবিনেই আছে। সকাল থেকে এখনো জ্ঞান ফিরেনি, ডাক্তার আবার দেখছে, আপনারা বসুন। নীলিমা, অরণি বসে কান্নাকাটি করছে, মেয়েটাকে এত কাছে পেয়েও দেখতে পারছি না। আমার মেয়েটার সাথে না জানি কি কি ঘটেছে, আল্লাহ ভালো জানে। ডাক্তার প্রাপ্তির কেবিন থেকে বের হতেই আসিফ আর আজাদ সাহেব দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগল, আসিফ ডাক্তার আমি ওর ভাই, ওর কি হয়েছে? ডাক্তার দেখুন আমরা পুলিশকে খবর দিয়েছি, ওনারা আসছে। আর আমরা মেয়েটাকে দেখে যা বুঝেছি মেয়েটাকে রেপ করা হয়েছে। ওর জ্ঞান এখনো ফিরেনি, আশা করি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আপনার অপেক্ষা করুন। কথাগুলো যখন ডাক্তার বলছিল মনে হচ্ছে সবাই একটা ঘোরের মধ্যে ছিল। প্রাপ্তির বাবা নিস্তব্ধ হয়ে পাশের চেয়ারটায় বসে পড়ল। মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে কেউ নিয়ে গেছে। আসিফ দেওয়ালে পিঠ ঠেকিয়ে অরণির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আসিফের মামা আসিফের কাঁধে হাত দিয়ে বলল, আসিফ তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে এই মানুষগুলোকে কে দেখবে? কথাটা বলতেই আসিফ তার মামাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল, মামা আমি কখনো নিজের কথা ভাবিনি, শুধু এই বোনদের জন্য নিজের স্বপ্নগুলোকে মাটি ছাপা দিয়ে নিজের বোনদের স্বপ্নগুলোকে দেখতে শিখেছি। মামা, মামা, আপনিই বলেন আমার বোনের এখন কি হবে? আমার বোন তো কারো ক্ষতি করে নাই, তাহলে ওর কেন এই অবস্থা হলো? মামা আসিফ তুই এইভাবে ভেঙে পড়িস না, তোকে শক্ত থাকতে হবে। প্রাপ্তির সামনে গিয়ে এইভাবে কান্নাকাটি করলে মেয়েটা কি করবে বল? কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, তবে সাবধান, ওকে বেশি কথা বলাবেন না, কান্নাকাটি করবেন না, একটু পর পুলিশ এসে জিজ্ঞাসা করবে। সবাই প্রাপ্তির কেবিনে ঢুকল। নীলিমা বেগম আর অরণি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। প্রাপ্তি কিছু বলছে না, চুপচাপ হাত পা গুলোকে গুটিয়ে বসে আছে, কারো দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে আর চোখের পানিগুলো অঝরে ঝরছে। নীলিমা বেগম মারে, তুই কথা বল, তুই এইভাবে চুপ করে থাকিস না। প্রাপ্তি কথা বলছে না দেখে আসিফ অরণিকে সরিয়ে দিয়ে নিজে প্রাপ্তির পাশে বসল। প্রাপ্তি আসিফকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করল। আসিফ, প্রাপ্তি তুই এইভাবে কাঁদিস না, ভাইয়া সব ঠিক করে ফেলব।
প্রাপ্তি, তোর কিচ্ছু হয়নি। মনের ভেতর খারাপ কোনো চিন্তা আনবি না। দেখ, আমরা সবাই তোর পাশে আছি। কথাগুলো শুনে প্রাপ্তি আরো জোরে কাঁদতে লাগল। প্রাপ্তি কারো সাথে কথা বলে না, সারাক্ষণ শুধু কাঁদতেই থাকে। এক দুইটা বললেও তাও আসিফের সাথে। 2 দিন পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে প্রাপ্তিকে। প্রাপ্তিকে সময় দেওয়ার জন্য আসিফ অফিস থেকে ছুটি নিয়েছে। বাসায় এসে নিজের রুমের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে নিজের ভাবনার জগৎটাকে ভাবছে। এক নিমিষেই মানুষের জীবনটা কিভাবে পাল্টে যেতে পারে। এই তো কয়দিন আগেও তাদের ঘরটায় কত হইচই ছিল, কত হাসি খুশি ছিল, আর আজ ইচ্ছে করছে নিজের জীবনটাই শেষ করে ফেলি। পিছন থেকে আসিফ এসে বলল, আরে তুই এইখানে? আমি ভাবলাম ড্রয়িং রুমে সবাই মিলে আড্ডা দিব, তা না তুই এইখানে দাঁড়িয়ে আছিস। আসিফের কথা শুনে চোখের পানিগুলোকে আড়াল করে, ভাইয়া তুই যা, আমার ইচ্ছে করছে না। আসিফ, সবকিছু থেকে নিজেকে সরাতে চাইছিস? প্রাপ্তি, মানুষে জীবনে কত কিছুই তো ঘটে, সবকিছু মনে রাখতে নেই। দেখবি একদিন তোর জীবনে এমন কেউ আসবে, তোর পিছনে ফেলা দিনগুলো মনে করতেই দিবে না। কথাটা শুনে প্রাপ্তি আসিফকে জড়িয়ে ধরে, এমন কেউ আর আসবে না রে ভাইয়া। কেউ তোর বোনকে বিয়ে করবে না, ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করবে না। আসিফ প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পুলিশের সামনে সেদিন মিথ্যা বললি কেন যে তুই কাউকেই চিনিস নাই? আমি জানি ওই ছেলেটা সাইমন ছিল, তুই না বললেও আমি জানি। প্রাপ্তি, আমার জীবনটা তো শেষ হয়ে গেছে। সমাজের লোকগুলো আমার জন্য তোমাদের কথা শোনায়। কেউ এখন আর আমায় ভালো চোখে দেখে না। আমি চাই না অরণির জীবন ও সেই রকম হোক। সাইমন বলেছিল আমি যদি কিছু বলি অরণি অবস্থাও নাকি আমার মতো হবে। জানিস ভাইয়া, সেই দিন আমি তোকে অনেকবার ডেকেছিলাম কিন্তু তুই শুনিসনি। অবশ্য এতে তোর কোনো দোষ নেই। জানিস এক একটা দিন আমি যে কিভাবে কাটিয়েছি তা শুধু আমি জানি। প্রাপ্তির কথাগুলো শুনে আসিফের বুকটা ফেটে যাচ্ছে, চোখগুলো লাল হয়ে গেছে। ইচ্ছে করছে সাইমন নামের কীটটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। সাইমনকে আমি কখনোই ছাড়ব না। আজ প্রাপ্তিকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। প্রাপ্তি, জীবনে কখনো নিজেকে ছোট করে দেখবি না। তুই কয়েকটা দিন সময় নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ 1 বছর পর প্রাপ্তিদের বাড়িতে আনন্দের ঝলক। অনেক ঝড়ঝাপটা দিয়েই কাটিয়েছে দিনগুলো। প্রাপ্তিদের বাড়িটা সুন্দর করে সাজিয়েছে আসিফ। সব কাজগুলো নিজের হাতেই করছে আসিফ, কারণ আজ তার আদরের বোন প্রাপ্তিকে দেখতে আসছে। কিন্তু প্রাপ্তির মন ভালো নেই। তারা কি তার ব্যাপারে সব জেনেই তাকে দেখতে আসছে? এই ব্যাপারে ভাইয়ার সাথে কথা বলতে হবে। কথা বলবই বা কিভাবে? সকাল থেকে একটা বারের জন্য ভাইয়ার দেখা পেলাম না। কাজ নিয়ে পড়ে আছে। মনে হচ্ছে আজকেই বিয়ে। আসিফ অরণির রুমে গিয়ে, এই অরণি, প্রাপ্তিকে একটু সাজিয়ে দিস তোর হাতে। ও তো সাজগোজ করতে একদম পছন্দ করে না। অরণি ভাইয়া, তুই চিন্তা করিস না, আমি আছি না। তুই অন্য দিক সামলিয়ে নে। প্রাপ্তির মা এসে বলল, আসিফ, এই দিকের আয়োজনটা কেমন চলছে? আসিফ, আম্মু, আমি সব সামলিয়ে নিয়েছি, তোমরা চিন্তা করো না। নীলিমা বেগম। আসিফ, প্রাপ্তি তো সকাল থেকে রুমেই বসে আছে, তুই ছাড়া তো কারো সাথে কথাও বলে না। একটু গিয়ে দেখো না। আসিফ, হে ঠিকই বলেছ, দেখি কি করে। আসিফ প্রাপ্তির রুমে গিয়ে দেখে গান ছেড়ে দিয়ে খাটের এক কোণায় চোখ বন্ধ করে মাথার উপর হাত রেখে হেলান দিয়ে শুয়ে আছে। আসিফ একটা চেয়ার টেনে সামনে বসল, গালের মধ্যে হাত রেখে, আমার বোনের কি মন খারাপ আজকের দিনে?
প্রাপ্তি চমকে উঠে ভাইয়া তুই কখন এলি? আসিফ এখনই। এইভাবে মনমরা হয়ে আছিস কেন? প্রাপ্তি ভাইয়া ছেলেরা কি সব জেনেই আসছে নাকি না জেনে? আসিফ কথা কাটানোর জন্য তুই যা ফ্রেশ হয়ে নে, একটু পর ওনারা এসে যাবে। প্রাপ্তি ভাইয়া এইটা আমার আনসার নয়। আমি চাই না আমার কোনো বিষয় গোপন থাকুক। ওনারা যদি সব জেনে এগুতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। আসিফ এই নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি তো। কথাটা বলেই আসিফ উঠে গেল। অরণি প্রাপ্তির রুমে এসেছে প্রাপ্তিকে রেডি করাবে বলে। অরণিকে দেখে প্রাপ্তি মুছকি একটা হাসি দিয়ে আমাকে তোর সাজাতে হবে না, আমি নিজেই হালকা সেজে নিচ্ছি। অরণি ওকে আপু। আমি তাহলে আসি। ছেলেরা নাকি এসে গেছে, আমি দেখে আসি। নীলিমা বেগম অরণিকে ডেকে তুই এখন ওদের সামনে যাওয়ার দরকার নেই, প্রাপ্তিকে নিয়েই একসাথে যাস। অরণি ঠিক আছে আম্মু। নাস্তার প্লেট হাতে নিতে নিতে, আচ্ছা আম্মু আপুকে যে দেখতে আসছে ওই ছেলের নাম কি? কি করে? নীলিমা বেগম ওমা তুই জানিস না? ছেলের নাম সিয়াম, বিজনেস করে। কথাটা শুনেই অরণির হাত থেকে প্লেটগুলো পড়ে গেল। নীলিমা বেগম তুই এইটা কি করলি? আজকের এই শুভ দিনে ভাঙাভাঙ্গি শুরু করলি? নীলিমা বেগমের মুখে সিয়ামের নামটা শুনে অরণি অবাক হয়ে ভাবতে লাগল, সিয়াম পারল আমাকে এইভাবে ঠকাতে? আমরা দুজন দুজনকে এত ভালোবাসি আর সে কিনা এইটা কিভাবে পারল সিয়াম? ঠিক আছে, ও যখন ভেবে নিয়েছে আপুকে বিয়ে করবে তাহলে আমি এর মাঝে বাধা হয়ে দাঁড়াব না। আমার আপু অনেক কষ্ট পেয়েছে, আমি আর ওকে কোনো কষ্ট পেতে দিব না। সিয়ামকে নিয়ে আপু যেন সুখে থাকে তার ব্যবস্থাই করব। আসিফ এসে আম্মু তোমাদের হলো ওদেরকে নাস্তা দিতে হবে তো। অরণি আস্তে করে আসিফকে জিজ্ঞাস করল, ভাইয়া ছেলে আসছে? আসিফ নারে, ছেলের মা, বাবা, চাচা আর বোন আসছে, ছেলে নাকি বিজনেসের কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি। যাই হোক তুই প্রাপ্তিকে নিয়ে আয়, আমি এই দিকটা দেখছি। প্রাপ্তির ইচ্ছে করছিল না ছেলে পক্ষের সামনে যেতে, কিন্তু কি করবে, সবার মুখের দিকে তাকিয়ে যেতে হবে। অরণি প্রাপ্তিকে এনে তাদের সামনে বসাল। সিয়ামের মা উঠে এসে প্রাপ্তি সাথেই বসল। অনেক মিষ্টি একটা মেয়ে, কি নাম তোমার? প্রাপ্তি জি, মিফতাহুল জান্নাত প্রাপ্তি। সিয়ামের মা মানুষটা যেমন সুন্দরী নামটাও রেখেছে সেই রকম। সিয়ামের মা আমার আর কিছু জিজ্ঞাস করার নেই তোমাদের আছে? সিয়ামের বাবা না আমাদেরও নেই। প্রাপ্তির বাবার দিকে তাকিয়ে, আজাদ সাহেব। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আজাদ সাহেব আলহামদুলিল্লাহ। অরণি প্রাপ্তিকে নিয়ে যাও। সিয়ামের বাবা আজ তো আমার ছেলে আসতে পারিনি। আগে আপনারা সিয়ামকে দেখুন, দেখে পছন্দ হলে না হয় দিন তারিখ ফেলা যাবে। আজাদ সাহেব আমাদের কিন্তু দুটো বিয়ে একসাথেই হবে। আজাদ সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আসিফের মনে প্রশ্ন জাগলেও সবার সামনে করা ঠিক হবে না ভেবেই আর কিছু বলেনি। সিয়ামের বাবা এতে আমাদের কোনো সমস্যা নেই। তো বেয়াই সাহেব আজ তাহলে উঠি। মেয়ে কিন্তু আমার ঘরের লক্ষ্মী হয়েই থাকবে। ছেলের বাড়ির সবাইকে বিদায় দিয়েই আসিফ আজাদ সাহেবকে বলল, আব্বু, দুটো বিয়ে মানে? কার কার বিয়ে? আজাদ সাহেব মুছকি একটা হাসি দিয়ে আসিফের কাঁধে হাত রেখে, অরণির বিয়ে। ভাবছি দুই বোনের বিয়ে একসাথেই দিব। আসিফ অরণির জন্য ছেলে দেখেছ নাকি? আজাদ সাহেব আচ্ছা পরে বলবো, এখন আমার কাজ আছে। আসিফ আব্বু তোমার যা ভালো মনে হয়। প্রাপ্তি বারান্দায় বসে বই পড়ছে। পাশে অরণি গিয়ে দাঁড়িয়ে, আপু জানিস আজকে তোকে পরীর মতো লাগছে।
প্রাপ্তি বইয়ের দিকে তাকিয়েই ওইটা তোর মনের ধারণা। অরণি আচ্ছা আপু তুই এই বিয়েতে খুশি? প্রাপ্তি সবাই খুশি মানে আমিও খুশি। আমি সবার মতের বাহিরে নয়। আচ্ছা তুই এইসব কেন বলছিস? তোর ভালো লাগেনি? অরণি নিজের চোখে পানি লুকাতে চেষ্টা করছে আর বলছে, আরে না আমি অনেক খুশি, তবে তোকে অনেক মিস করব। প্রাপ্তি আমি কি বরাবরের জন্য যাচ্ছি নাকি? অরণি তুই দেখিস সিয়াম তোকে এত ভালোবাসবে, তোকে আসতেই দিবে না। কথাটা শুনেই প্রাপ্তি বইয়ের থেকে মুখ উঠিয়ে অরণির দিকে তাকিয়ে, তুই এমনভাবে বলছি মনে হচ্ছে তোর আগে থেকেই ওই ছেলেকে চেনা। অরণি না আপু এমনিই বললাম। প্রাপ্তি আব্বু কি বলেছে শুনেছিস? তোকে নাকি কাল দেখতে আসবে। অরণি হুম শুনেছি। ভাইয়াকে বলবো আব্বুকে বুঝিয়ে এই বিয়ে বাদ দিতে। প্রাপ্তি কেন? তোর কি পছন্দের কোনো ছেলে আছে নাকি? অরণি আরে না এমনি বললাম। আসলে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কথাটা বলেই অরণি চলে গেল। প্রাপ্তির কাছে অরণি কথাগুলো একটুও ভালো লাগেনি। মনে হচ্ছে কথার মধ্যে কিছু একটা লুকাচ্ছে। প্রাপ্তি ছোট একটা নিঃশ্বাস ফেলে আবার বইয়ের দিকে মন দিল। আজাদ সাহেব মাগরিবের নামাজ পড়ে বাহিরে থেকে এসে নীলিমা বেগমকে চা দিতে বললেন। আসিফ নিজের রুম থেকে বেরিয়ে এসে, আব্বু তোমার সাথে কিছু কথা ছিল। আজাদ সাহেব হ্যাঁ কি বলবি বল। আসিফ তার মাকে ডেকে বলল তাকেও চা দিতে। আচ্ছা আব্বু অরণির হঠাৎ করে বিয়ে দিতে চাইছ? ছেলেটা কি তোমার জানা শোনা কেউ? আজাদ সাহেব আরে না তেমন চিনি না। আমার এক কলিং এর ভাগ্নে। শুনেছি প্রখ্যাত ব্যবসায়ী আবিদ চৌধুরীর ছোট ছেলে ইকবাল মাহমুদ আয়ান। যদি অরণিকে দেখে ভালো লাগে তাহলে নাকি একসাথে আংটি পরিয়ে যাবে। আসিফ তাহলে তো ভালো কথা। নীলিমা বেগম রান্নাঘর থেকে আসতে আসতে বললেন এত বড় ঘরের ছেলে আমাদের মেয়েকে কি পছন্দ হবে? আসিফ আম্মু এখনকার ছেলেরা টাকা পয়সা দেখে বিয়ে করে না, মেয়ে সুন্দরী দেখে বিয়ে করে। নীলিমা বেগম মুচকি হাসি দিয়ে আজাদ সাহেবের দিকে তাকিয়ে তুমি কিছু বুঝেছ? তোমার ছেলে বোনকে দিয়ে আগেই বুঝিয়ে দিচ্ছে ঘরে কেমন মেয়ে আনতে হবে। আজাদ সাহেব হুম ভাবছি মেয়ে দুটোকে পরের ঘরে দিয়ে নতুন আরেকটা মেয়ে নিয়ে আসব। কি বলো আসিফের আম্মু? নীলিমা বেগম কথাটা ফেলে দেওয়ার মতো না বলে হেসে দিল। আসিফ লজ্জা পেয়ে আম্মু তুমিও না বলেই নিজের রুমে চলে গেল। নীলিমা বেগম পিছন থেকে ডেকে বলল মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন? বিয়ে তো একদিন করতেই হবে। সকালের মিষ্টি রোদের আভা জানালার ফাঁক দিয়ে চোখে পড়তেই ঘুম ভেঙে গেল প্রাপ্তির। আড়মোড় ভেঙে বিছানা ছেড়ে উঠেই বারান্দায় গেল। বাড়ির এক কোনো ফুলের বাগানের দিকে চোখ পড়তেই অবাক হয়ে তাকিয়ে আছে প্রাপ্তি। অবাক হবে নাবাই কেন? 1 বছর আগে প্রাপ্তি অনেকগুলো গোলাপের গাছ এনে লাগিয়েছিল ওই বাগানটায়। কখনো ভালো করে ফুল ফুটেনি, কিন্তু আজ সব গাছে ফুল ফুটেছে। কি ভালো লাগছে প্রাপ্তির কাউকে বলে বুঝাতে পারবে না। ফ্রেশ হয়ে আসি, তারপর ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো আজ। প্রাপ্তি, এই প্রাপ্তি, আমার মিষ্টি বোনটা কোথায় গেল? এখনো ঘুম থেকে উঠেনি নাকি? আসিফ ডাকতে ডাকতে প্রাপ্তির রুমে এসে দেখে প্রাপ্তি রুমে নেই। আসিফের ডাক শুনে প্রাপ্তি বারান্দা থেকে দৌড়ে রুমে গেল। ভাইয়া ডেকেছিস? আসিফ তুই বারান্দায়? মনে হচ্ছে আজ আমার মিষ্টি বোনটি অনেক খুশি। প্রাপ্তি এক্সাইটেড হয়ে, ভাইয়া জানিস আজ বাগানে সবগুলো ফুল ফুটেছে, কি ভালো লাগছে তোকে বলে বুঝাতে পারবো না। আসিফ অনেক দিন পর প্রাপ্তিকে এইভাবে দেখে মুখে হাসি নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাপ্তির সেই দিকে কোনো খেয়াল নেই, কথা বলেই যাচ্ছে। আসিফ মাথায় হাত রাখতেই
ওহ, তুই আমায় কেন ডাকছিলি বললি না তো? আমি তো বকবক করেই যাচ্ছি। আসিফ, থামলি কেন? ভালোই লাগছে শুনতে। কতদিন পর সেই আগের প্রাপ্তিকে একটু খানিকের জন্য ফেরে ফেলাম। কথাটা শুনে প্রাপ্তি আসিফের হাতটা মাথা থেকে সরিয়ে কি জন্য এসেছিস সেটা বল। আসিফ ভালো করেই জানে প্রাপ্তি এই কথা থেকে নিজেকে সরাতে চাইছে। আমি অফিসে যাচ্ছি, তোর কিছু লাগবে কিনা জিজ্ঞাস করতে এলাম। তুই তো কাউকে কিছু বলিস না, তাই আর কি। প্রাপ্তি, না, আমার কিছু লাগবে না। আসিফ, তাহলে চল, নাস্তা করেনি। প্রাপ্তি, ভাইয়া তুই যা, আমি আসছি। কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে ভাবনার জগৎ থেকে ফিরে এলো প্রাপ্তি। পিছনে ফিরে অবাক হয়ে, আপনি কখন এলেন? আর বৃষ্টিতে কেন ভিজছেন? ঠান্ডা লেগে যাবে তো। আয়ান, এত কষ্ট কেন দিচ্ছ নিজেকে? এই বৃষ্টির মধ্যে কান্না করলে কেউ বুঝবে না, তাই তো? আমি অফিসে যাওয়ার পর কেউ তোমাকে কিছু বলেছে? আমি এই জন্য এইখানে আসতে চাই না। তোমাকে আর কত বুঝাবো, লোকের কথায় কোনো কান দিবা না। এতক্ষণ টানা বৃষ্টিতে ভেজার কারণে ভীষণ মাথা ব্যথা করছে। আয়ানের দিকে ঠিকভাবে তাকাতে পারছে না প্রাপ্তি। চোখগুলো নিভো নিভো হয়ে আসছে। প্রাপ্তি মুখে বাজিয়ে বাজিয়ে বলতে লাগলো, জানেন, আমার ভাইয়া ঠিক বলেছিল, এমন একজন আমার জীবনে আসবে যে আমার সবকিছু ভুলিয়ে দিবে। পৃথিবীর মানুষগুলো আমায় বারবার মনে করিয়ে দেয় আমি ধর্ষিতা। শুধু একমাত্র আপনি বলেন আমিই আপনার সব। আমি যে ধর্ষিতা আপনি মনেই করতে দেন না। কথাগুলো বলতে বলতে প্রাপ্তি জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আয়ান ধরে ফেলল। আয়ান কোলে করে প্রাপ্তিকে নিচে নামিয়ে এনে প্রাপ্তির রুমে নিয়ে ঋষিকে ডাক দিল। আয়ান, ঋষি, তোর ভাবির শাড়িটা পাল্টে দে, আমি এইগুলো চেঞ্জ করে আসছি। আয়ানের কথা শুনে অরণির খটকা লাগল। বিয়ের 2 বছর হয়ে গেল, নিজের বউয়ের শাড়ি চেঞ্জ করতে কিসের এত লজ্জা? আমাকে তো জানতেই হবে। অরণি আসিফকে ফোন দিয়ে আসতে বলো। নীলিমা বেগম আর ঋষি প্রাপ্তির হাতে পায়ে মালিশ করছে। আয়ান তার ডাক্তার আঙ্কেলকে ফোন দিয়ে প্রাপ্তির কথা জানাল। তিনি আশ্বাস দিলেন এসে দেখে যাবেন। আসিফ অফিস থেকে এসেই প্রাপ্তির রুমে গিয়ে দেখে প্রাপ্তির অজ্ঞান হয়ে পড়ে আছে। আসিফ, ওর এই অবস্থা হলো কিভাবে? তোমরা কোথায় ছিলা সবাই? অরণি, আসলে ভাইয়া আমি সকালে, কথাটা বলার আগেই নীলিমা বেগম থামিয়ে। আসলে সকালে আয়ান যাওয়ার পর থেকেই এই রকম হয়েছে। আয়ান আম্মু, আপনি সত্যি কথা বলছেন না? আমি যাওয়ার পর প্রাপ্তিকে কেউ কিছু বলেছে? ঋষি, তুই কোথায় ছিলি? ঋষি, ভাইয়া আমি এসে দেখি ভাবি রান্নাঘরের সামনে আন্টির কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। ভাবি রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল। তারপর কি হলো আমি জানি না, ভাবি দৌড়ে ছাদে চলে গেল। আমি ভাবির পিছনেই যাচ্ছিলাম। অরণি আপু বললেন ভাবি নাকি এখন একাই থাকবে, আমি গেলে রাগ করবে। আসিফ বুঝতে পেরেছে প্রাপ্তিকে কেউ কিছু বলেছে। আয়ান, তুমি কখন এলে? আয়ান, ঋষি আমায় ফোন দিয়েছিল। আমি তখনই বুঝতে পেরেছি প্রাপ্তির কিছু একটা হয়েছে। আম্মু প্লিজ বলেন না কি হয়েছে। আসিফ, আয়ান যা হবার হয়ে গেছে। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি, চিন্তা করো না। আয়ান ভাইয়া, আমি ফোন দিয়েছি। সবাই বসে অপেক্ষা করছে প্রাপ্তির কখন জ্ঞান ফিরবে। ডাক্তার ও এসে দেখে গেছে, জ্ঞান ফিরতে একটু দেরি হবেই। সন্ধ্যায় প্রাপ্তির জ্ঞান ফিরে দেখে সবাই বসে আছে। আয়ানের চোখগুলো লাল হয়ে আছে। দেখেই মনে হচ্ছে অনেক কান্না করেছে। আসিফ প্রাপ্তিকে উঠিয়ে হেলান দিয়ে বসিয়েছে। কি রে, কেমন লাগছে এখন তোর? প্রাপ্তি, ভালো। আসিফ, তুই কি আমাদের কোনো কথা শুনবি না? আমাদের কথা না হয় বাদ দিলাম, ওই ছেলেটার দিকে তাকা। তোর এই অবস্থার পর থেকে এখনো 1 গ্লাস পানিও খায়নি।
প্রাপ্তি আয়ানের দিকে আর চোখে বারবার দেখছে। এই ছেলেটা মুখের দিকে তাকিয়েও তো সব ভুলে যেতে পারিস। প্রাপ্তি চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। গলাটা এতটাই ভারী হয়ে আছে যে কথা বলতেও পারছে না। আয়ান প্রাপ্তির চোখের পানি দেখে ভাইয়া প্লিজ ওকে কিছু বলবেন না। ওর এইসব ব্যবহার আমার সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। নীলিমা বেগম মানুষের জীবনে কত কিছুই ঘটে, কই তারা তো এইরকম করে না। তুই করছিস কেন? অরণি আপু তুই সবসময় বাড়াবাড়ি করছিস। কত মেয়ে নিজের ইচ্ছায় ছেলেদের সাথে মিলামিশা করে আর তুই তো নিজের ইচ্ছায় যাসনি। প্লিজ আপু তুই স্বাভাবিকভাবেই থাকতে পারিস না? প্রাপ্তি চিৎকার দিয়ে না আমি পারি না। তোমরা প্লিজ যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আসিফ আয়ান তুমি থাকো, আমরা সবাই যাচ্ছি। সবাই চলে গেল। আয়ান ও প্রাপ্তির পাশে এসে বসল। প্রাপ্তির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা হাত টেনে নিজের কাছে নিল। সবাইকে এইরকম ভাবে না বললেও পারতে। প্রাপ্তি না বললে ওরা কেউ এখান থেকে যেত না। আর ওদের এইসব জ্ঞানমূলক কথা আমার ভালো লাগছিল না। আপনি থেকে গেলেন কেন? আয়ান কেন থেকেছি জানো? আমার পাগলি সবাইকে যেতে বললেও মনে মনে ঠিকই চেয়েছে আমি যেন থেকে যাই। আমি কি ঠিক বলছি? প্রাপ্তি না, আপনি ঠিক বলেননি। আপনি খাননি কেন? আয়ান আমার পাগলি না খেলে আমি কি খেতে পারি? তুমিও তো কিছু খাওনি। রেশি একটু এইদিকে আয়। রেশি রুমে এসে আয়ানের পাশে দাঁড়িয়ে, জি ভাইয়া কিছু লাগবে? আসিফ কাল তো তোর কলেজ নাই তাই না? রেশি না ভাইয়া, পরশু দিন থেকে কলেজ খোলা। আসিফ ঠিক আছে, আমরা কাল এইখান থেকে চলে যাব। তুই এক কাজ কর, তোর ভাবির জন্য খাবার নিয়ে আয়। প্রাপ্তি রেশি তুই এইখানে বসো, আমি ড্রয়িং রুমে গিয়ে সবাই একসাথেই খাব। তোর কষ্ট করতে হবে না। রেশি বসতে বসতে বলল, জানো ভাবি আজ আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাইয়া পাগলের মতো হয়ে গিয়েছিল। ভাইয়া যখন অফিস থেকে আসলো তুমি যদি দেখতে ভাইয়ার কি অবস্থা হয়েছিল। ভাবি তুমি আর ভাইয়া যদি না থাকতে এই রেশি কোথায় হারিয়ে যেত। তোমারা এনে আমাকে নতুন জীবন দিল, কলেজে পড়ার সুযোগ করে দিল। সেই দিন ভাইয়া যদি আমাকে রাতের অন্ধকারে না বাঁচাতো, আমাকে তো ওরা মেরাই ফেলত। প্রাপ্তি পাগলি মেয়ে, এখন এইসব মনে করার সময়। তোর ভাইয়া উদার মনের মানুষ, তাই আমাকে রাখতে গিয়ে নিজেই ঘর ছাড়া। প্রাপ্তি কথা শুনে আয়ান চোখ বড় বড় করে প্রাপ্তির দিকে তাকিয়ে আছে। প্রাপ্তি মাথাটা নিচু করে, সরি। আসিফ প্রাপ্তির রুমে এসে দরজায় দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনে ভালোই লাগছে তার, তাই চুপ করে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। দরজার দিকে রেশির নজর পড়তেই, আরে ভাইয়া আপনি দাঁড়িয়ে আছেন কেন? আয়ান ভাইয়া ভিতরে আসুন। আসিফ দুজনের তো আজ কিছুই খাওয়া হয়নি, চলো খাবে। রেশি আর প্রাপ্তি উঠে গিয়ে নীলামা বেগমের কাছে গেল। আসিফ ওদেরকে চলে যেতে দেখে আয়ানের দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ বললে ছোট করা হবে, শুধু একটা কথায় বলতে চাই, তোমার মতো ছেলে আর একটাও হবে না। আমাদের সমাজের দিকে তাকিয়েই দেখলে খুব ঘৃণা লাগে, কারণ প্রাপ্তির মতো মেয়েদের সমাজের লোক ভালো চোখে দেখে না, এবং বিয়ের পর তাদের স্বামীও না। যখন তোমার কথা মনে পড়ে তখন খুব গর্ব হয়, তোমার মতো একটা ছেলে আমাদের পরিবারের একজন। প্রাপ্তিকে আগে আমি সবসময় বলতাম তোর জীবনে এমন একজন আসবে যে তোকে সবকিছু ভুলিয়ে দিবে, তোর অতীত কখনো তোকে মনে করতে দিবে না। আয়ান কথাগুলো এতক্ষণ চুপ করে শুনছিল। আসিফের বলা শেষ হতেই, ভাইয়া প্রাপ্তিকে আমি যেদিন ফার্স্ট দেখেছিলাম সেই দিন থেকেই ভালোবেসেছি, তার সবকিছু না জেনেই। এইখানে প্রাপ্তির কোনো দোষ ছিল না।
এইটা তার ভাগ্যেই লিখা ছিল। আর কার ভাগ্যে কখন কি লিখা থাকে বলা যায় না। যাই হোক, আপনারা প্রাপ্তিকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আসিফ আয়ানকে জড়িয়ে ধরে, ঠিক বলছো, আচ্ছা খেতে চলো, সারাদিন তো না খেয়েই আছো। খাওয়া শেষ করে সবাই রুমে যাবে এমন সময় আজাদ সাহেব বললেন, তোমরা সবাই বসো, আমার কিছু জরুরি কথা বলার আছে। সিয়াম বিরক্তির চাপ নিয়ে, আব্বু কি বলবেন বলেন, আমার খুব টায়ার্ড লাগছে। আজাদ সাহেব, বাবা তুমি না শুনতে চাইলে সমস্যা নেই, তোমার বেশি টায়ার্ড লাগলে যেতে পারো। সিয়াম, আব্বু আমি তেমনভাবে বলতে চাইনি। আচ্ছা বলুন। আজাদ সাহেব, আয়ান, তুমি এখন আমার বাড়ির বড় জামাই, তোমারও দায়িত্ব আছে তাই বলছি। কথাটা হচ্ছে আসিফের বিয়ের ব্যাপারে। আয়ান ভাইয়ার বিয়ে? সত্যি আব্বু, আমার খুব ভালো লাগছে শুনে। তো মেয়ে দেখেছেন? আজাদ সাহেব, না, ভাবছি দেখব তোমরা সহ। আয়ান, আব্বু ভাইয়ার বিয়ের ব্যাপারে আপনি যখন বলবেন আমি আপনার পাশে আছি। আয়ানের কথা শুনে সিয়ামও বলল, আব্বু আমি আপনার পাশে আছি। আসিফ, তোমরা একটু চুপ করবে? আমি এখন বিয়ে করব না। নীলিমা বেগম, আসিফের কথা শুনে তুই কি বলছিস? বয়স তো কম হলো না তোর? বুড়ো হলে কোনো মেয়েকে কেউ তোর কাছে বিয়ে দিবে? প্রাপ্তি ভাইয়া, তুই একদম কথা বলবি না, বিয়ে তোকে দিচ্ছি। আর যদি তোর পছন্দের কেউ থাকে তাহলে বল, তাকে আমরা সবাই মিলে দেখে আসি, কি বলো সবাই? আয়ান, প্রাপ্তি যা বলবে তাই হবে। বিয়ে হচ্ছে মানে হচ্ছে। আমার ফ্রেন্ডের একটা বোন আছে, তোমরা যদি চাও তাহলে ওকে দেখতে পারো। প্রাপ্তি, দেখব কখন? আপনি তো বললেন কাল চলে যাবেন, না হলে অরণি আর আমি দেখে আসতে পারতাম। সাথে আপনি আর সিয়াম ভাইয়াও যেতে পারেন। আয়ান, আমার জন্য তো সমস্যা না, অভ্র আছে, ও সব সামলে নিবে। কিন্তু রেশির কলেজ তো খোলা। আসিফ, আচ্ছা আমি না হয় দিয়ে আসব, যদি ও যেতে চায়। রেশি কথাটা শুনেই প্রাপ্তি আর আয়ানের দিকে তাকাল। প্রাপ্তি মুছকি হেসে বলল, তাহলে কোনো সমস্যা নেই। কি রেশি, তুমি যাবে তো? রেশি মাথা নাড়িয়ে সায় দিল সে যাবে। অরণি, এইবার আমি কিছু বলি? নীলিমা বেগম, কি বলবি বল? ভাইয়ার বিয়েতে সকল গেস্ট 2 দিন আগেই থেকেই আসতে হবে। বিয়ের শপিং আমি আর আপু মিলেই করব ইচ্ছে মতো। আয়ান, তাহলে আমার একটা কথা আছে। আসিফ, কি কথা? আয়ান, যে যত শপিং করবে কোনো সমস্যা নাই, শপিংয়ের বিলটা আমি দিব। আসিফ, না আয়ান, এইটা হয় না। আমি আছি কি করতে, আমার বোনেরা শপিং করবে, টাকাটা আমিই দিব। সাথে আজাদ সাহেবও বললেন, না আয়ান, এইটা খারাপ দেখা যায়। আয়ান মন খারাপ করে আপনার, তাহলে আমাকে আপনাদের পরিবারের কেউ ভাবতে পারেন নাই? আব্বু, আপনারা আমায় এতটা পর ভাববেন আমি জানতামই না। আসলে কি বলুন তো, আমার ভাগ্যটাই খারাপ। কথাটা বলেই আয়ান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল। প্রাপ্তি, শুনুন, আরে শুনুন না। প্রাপ্তি বারবার ডাকাতেও সাড়া না দিয়ে চলে গেল। তোমরা ওকে কষ্ট না দিলেও পারতে। ও যখন চাইছে তখন করুক না, ও হয়তো একটু শান্তি পেত। কথাটা বলে প্রাপ্তিও উঠে চলে গেল। রুমে এসে দেখে আয়ান রুমে নেই। বারান্দা থেকে কান্নার শব্দ শুনে প্রাপ্তি বারান্দা গিয়ে দেখে আয়ান ইজি চেয়ারটায় বসে কান্না করছে। প্রাপ্তিকে দেখে তাড়াতাড়ি করে চোখমুখ মুছে দাঁড়িয়ে, তুমি? প্রাপ্তি কাছে এসে নিজের কোমরে হাত দিয়ে, কাল আমি শপিং-এ যাব। আর কত টাকা আছে আপনার, আমি একটু দেখতে চাই। আয়ান চোখমুখ ভালো করে মুছে, মানে? যেই মেয়ে আমার কাছে মুখ ফুটে কিছু চায় না আর সে করবে শপিং? প্রাপ্তি, কেন করব না বলেন? আপনার তো অনেক টাকা হয়েছে, তাই কাল শপিং করব। আর হ্যাঁ, ভাইয়ার বিয়ের শপিংটাও আপনি করবেন।
আয়ান সত্যি? তাহলে ঠিক আছে। জানো আমার খুব ভালো লাগছে কথাটা শুনে। প্রাপ্তি গলার স্বরটা একটু নরম করে, কান্না করছিলেন কেন? আপনার পরিবারে কথা খুব মনে পড়ছে তাই না? আয়ান আয়ান কথাটা শুনে মন খারাপ করে, কই না তো। প্রাপ্তি আমি জানি। চলেন না আমরা ওই বাড়িতে গিয়ে মাকে একবার দেখে আসি। কত দিন হয়েছে মাকে দেখি না। আয়ান প্রাপ্তি এইটা সম্ভব না। আমরা গেলে মা আরো কষ্ট পাবে। আমরা আসার সময় মা আরো কান্নাকাটি করবে। এর চেয়ে ভালো আবিদ চৌধুরীর অহংকার যেই দিন থাকবে না সেই দিন তোমাকে নিয়ে ওই বাড়িতে যাব। কথাটা বলেই দীর্ঘ শ্বাস ফেলে, জানো প্রাপ্তি সবকিছু ছেড়ে দিতে পারি কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। প্রাপ্তি আপনার আব্বুর ও হয়তো আপনার জন্য মন কাঁদে। হয়তো তিনি প্রকাশ করতে পারেন না। গম্ভীর মানুষ তো, তাই হয়তো নিজেকে ছোট করতে রাজি না। যারা উপরে কঠোর তবে ওদের নাকি মন ভালো হয়। আয়ান প্রাপ্তি উনি আমার বাবা, আমার থেকে বেশি তুমি ওনাকে চিনো না। প্রাপ্তি মনে আছে তোমার সাথে আমার প্রথম দেখা? আয়ান ফিরে গিয়েছিল সেই দিনগুলোতে। সেই দিন অরণিকে দেখতে আসার কথা ছিল। সকাল থেকেই আয়ানদের বাড়িতে অনেক হইচই হচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল আয়ানের। সুমি, আয়ানের বড় ভাবি, আয়ানের রুমে এসে কি আয়ান সাহেব আজও লেট? বাবা নিচে বসে তোমার জন্য অপেক্ষা করছে। আয়ান কেন? মাই সুইট হার্ট। সুমি ফাজলামো রাখো। তোমার না আজ মেয়ে দেখতে যাওয়ার কথা? এই নিয়ে 13টা মেয়ে দেখছ। তোমার কি কোনো মেয়েই পছন্দ হবে না? আচ্ছা বলো তো তুমি কি রকম মেয়ে চাও একটু বলবে আমায়? বাবাকে বলবো বাবা আয়ানের জন্য এই রকম মেয়েই খুঁজেন। তুমি যেই রকম বলবে। আয়ান ওহ মাই গড আমি তো ভুলেই গেছিলাম আজ আব্বুর সাথে মেয়ে দেখতে যাবার কথা। আবিদ চৌধুরী আজ আমায় গিলে খাবে। তুমিও তো রেডি হয়ে আছো দেখছি। ভাবি আমি 5 মিনিটেই রেডি হয়ে আসছি। সুমি তাড়াতাড়ি করো। 5 মিনিট বলে 50 মিনিট লাগাবা। আয়ান মুছকি একটা হাসি দিয়ে ওকে সুইট হার্ট বলে ওয়াশরুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে নিচে নেমে আসতেই আবিদ চৌধুরী উঠে দাঁড়িয়ে ঘড়ির দিকে আঙুল দিয়ে দেখিয়ে গম্ভীর গলায় বললেন কয়টা বাজে দেখেছ? তোমার কাছে সময়ের কোনো মূল্য না থাকতে পারে কিন্তু আমার কাছে আছে। মেয়েদের বাড়িতে জানিয়েছিলাম 11টায় যাব। এখনই তো 10টা বাজে। আয়ান নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আব্বু আমার মনে ছিল না। আবিদ চৌধুরী তোমার যে সময়ের জ্ঞানের অভাব আছে সেটা আমার আগেই জানা আছে। আকাশ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আব্বু ঠিক আছে ওকে বকতে হবে না। আমাদের তো দেরি হয়ে যাবে। আমি গাড়ি বের করছি তোমরা আসো। আয়ানও আকাশের পিছন পিছন চলে গেল। আদিত চৌধুরী সুমি, মেয়ের জন্য যে আংটিটা এনেছি ওইটা নিয়েছ তো? সুমি আব্বু আজ সত্যিই আংটি পরিয়ে আসবেন? আবিদ চৌধুরী হ্যাঁ আসব। এখন চলো। আয়ানরা সবাই প্রাপ্তিদের বাড়ির উদ্দেশ্য রওনা দিল। প্রাপ্তি নাস্তা করতে এসে দেখে অনেক আয়োজন চলছে বাড়িতে। প্রাপ্তির মামি আর আম্মু কাজে অনেক ব্যস্ত। বড় ঘর থেকে অরণির জন্য প্রস্তাব আসছে এইটা তো আর হাত ছাড়া করা যায় না। প্রাপ্তির মামি আপা নীলিমা বেগমকে, আসিফ তো অফিসে চলে গেল এইদিকে ছেলের বাড়ি থেকেও নাকি লোকজন আসছে ভাই, প্রাপ্তির বাবা, কি পারবে এত কিছু সামাল দিতে? নীলিমা বেগমও চিন্তা করিস না। আসিফ বলেছে মিটিং শেষ করেই চলে আসবে। সিয়াম বারবার অরণিকে ফোন দিয়ে যাচ্ছে অরণি একবারের জন্যও রিসিভ করছে না। উল্টো ফোন অফ করে দিয়েছে। সিয়াম মনে মনে ভাবছে ব্যাপার কি ওকে সারপ্রাইজ দিব বলেই তো বাবা মাকে না বলে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম।
মা তো বলেছে বিয়ের কথা পাকাপাকি করে আসছে, শুধু তারিখটা ফেলবে। ও তো খুশি হয়ে আমাকে ফোন দেওয়া উচিত, কিন্তু তা না, উল্টো ফোনটাই অফ করে রেখেছে। আচ্ছা, ও কি আমাকে বিয়ের দিন সারপ্রাইজ দিবে বলে হয়তো ফোন অফ করে রেখেছে? হয়তো ও বউয়ের সাজেই একসাথে সামনে আসতে চায়। ঠিক আছে, আমিও অপেক্ষা করে রইলাম। তোমাকে একসাথেই দেখব, আর ফোন দিব না তোমাকে। প্রাপ্তি হাঁটতে হাঁটতে বাগানের দিকে এলো। ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে, কি ভালো লাগছে তার। তাদের বাড়ির সামনে যে একটা গাড়ি এসে থামল, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। গাড়ি থেকে নেমেই আবিদ চৌধুরী ফোনে কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকলেন। আকাশ আর সুমি কথা বলতে বলতে তারাও চলে গেল। আয়ান বাড়িতে ঢুকতেই প্রাপ্তির দিকে নজর পড়ল। তখন প্রাপ্তি ফুলের দিকে তাকিয়ে নিজে নিজে ফুলগুলোর সাথে কথা বলছে। প্রাপ্তির ধারণা মানুষের থেকে ফুলগুলোই ভালো, কারণ শুধু ফুলগুলোই তার কথা শুনে, তার দিকে খারাপ ধারণা নিয়ে তাকায় না। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়েই আছে, তার মনে হচ্ছে তার দেখা সুন্দর মানুষটি তার সামনে। আচ্ছা, ওই ফুলগুলোকে কি বলছে আর নিজে নিজে মিটমিট করে হাসছে। আয়ান প্রাপ্তির দিকে এগুতে এগুতে ভাবতে লাগল, এই মেয়েকেই আজ দেখতে আসছি। আমি যাকে এতদিন মনে মনে খুঁজছি, এই সেই মেয়ে। আমি ওকে হারাতে চাই না, কোনোভাবেই না। আব্বুকে আজ আর বলবো না আমার মেয়ে পছন্দ হয়নি। মনে হচ্ছে একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ প্রাপ্তির নজর পড়তেই দেখে আয়ান তার পাশে দাঁড়িয়ে পলকহীনভাবে তাকেই দেখছে। প্রাপ্তি কিছু না বলেই দৌড়েই বাসার ভিতরে ঢুকে গেল। আয়ান মুছকি একটা হাসি দিয়ে নিজেও বাসায় ঢুকল। সুমি আয়ানকে দেখে, কোথায় ছিলে এতক্ষণ তুমি? আয়ান ফিসফিস করে, সুইট হার্ট, মেয়ে আমার দেখা হয়ে গেছে। আমি এখনই হ্যাঁ বলে দিলাম। তোমাদের আর মেয়ে খুঁজতে হবে না। সুমি, ঠিক আছে, দেখি তোমার পছন্দ কি রকম। বাবা তো বলেইছে পছন্দ হলে আংটি পরিয়ে যাবে। নীলিমা বেগম আর আজাদ সাহেব বসে মেয়ের গুণগান গাইছেন, কিন্তু আয়ানের সেই দিকে কোনো মন নেই। আয়ান ভাবছে কখন মেয়েটাকে তার সামনে নিয়ে আসবে। আসিফ এসে সবাইকে সালাম দিয়ে বাসায় ঢুকল। সবার সাথে একটু কথাবার্তা বলে বলল, আপনার বসুন, আমি আমার বোনকে নিয়ে আসছি। আসিফ ভিতরের রুমে যেতেই আবিদ সাহেবের অফিস থেকে ফোন আসলো জরুরিভাবে যাওয়ার জন্য। ফোন রেখেই আবিদ সাহেব বলল, অফিস থেকে ফোন আসলো, তাড়াতাড়ি যেতে হবে। তোমরা তাহলে দেখো, আমি আসছি। সুমি, বাবা আপনি চলে গেলে আংটি পরাবে কে? আবিদ সাহেব, আগে আয়ানের পছন্দ হয় কিনা দেখো, তারপর বাকি কথা। সুমি, বাবা আমি বলি কি, আয়ান নাকি মেয়েকে দেখেছে এবং তার পছন্দও হয়েছে। আকাশ, তাই নাকি? আব্বু, তাহলে বরং অফিসে আয়ান যাক, আপনি থাকেন। ওর যখন পছন্দ হয়েছে তাহলে তো আর কথাই নেই। আয়ান, আব্বু আপনি থাকেন, আমিই যাচ্ছি। একদিক দিয়ে আসিফ অরণিকে নিয়ে আসলো, অন্যদিক দিয়ে আয়ান বেরিয়ে গেল। আয়ানের যেতে ইচ্ছে করছে না, ওই পরীর মতো মুখটা আরেকবার দেখতে ইচ্ছে করছে। ওই মেয়ের চোখে একটা মায়া আছে, যে মায়া আমাকে বারবার টানে। অরণিকে দেখে আবিদ চৌধুরীর পছন্দ হয়েছে। সুমির দিকে তাকিয়ে, তোমরা কি বলো, আয়ানেরও যখন পছন্দ হয়েছে তাহলে আংটি পরিয়েই যাই। আকাশ, আব্বু আপনি ঠিকই বলেছেন। আয়ানের তো মতের কোনো ঠিকই নেই, কখন আবার কি করে। এর ছেড়ে ভালো পরিয়েই যাওয়াটা ভালো হবে। আবিদ সাহেব আংটিটা অরণির আঙুলে না পরিয়ে আসিফের হাতে দিয়ে বলল, আপনারা পরিয়ে নিবেন। প্রাপ্তিদের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলো আয়ানদের সবাই। আয়েশা বেগম ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল তাদের জন্য। আবিদ সাহেব কিছু না বলেই নিজের রুমে চলে গেল। সুমি এসে বসতে বসতে, মা, আর কোনো চিন্তা নেই, আপনার ছোট ছেলের বউ বাড়িতে আসছে কয়েকদিন পর। সব কিছু রেডি করেন। ঝিনুক আর মিনু, আয়ানের বোন,
আপুদের খবর দিন। আকাশ সুমি তুমি এমন ভাব করছো যেন বউ কালকেই ঘরে আসছে। আয়েশা বেগম খুশি হয়ে তোরা সত্যিই বলছিস বিয়েটা হচ্ছে? আচ্ছা আয়ানের মেয়ে পছন্দ হয়েছে? আয়ান কোথায়, ওকে তো দেখছি না। আকাশ আম্মু, আয়ান অফিসের কাজে গেছে। তবে ওর পছন্দেরই মেয়ে। ও সুমিকে ওইখানেই বলেছে মেয়ে নাকি তার পছন্দ হয়েছে। আয়েশা বেগম আলহামদুলিল্লাহ। ওকে নিয়েই তে বড় চিন্তা ছিল। আমি এখনই ঝিনুক আর মিনুকে ফোন দিয়ে বলছি। ওরা শুনে কত খুশিই না হবে। রুমকি, ঝিনুকের মেয়ে, শুনলে তো এখনই আসার জন্য কান্নাকাটি করা শুরু করবে। সুমি, হ্যাঁ মা, ঝিনুক আপু তো ভাইয়ার চাকরির জন্য আসতেই পারে না। রুমকিকে কতদিন হয়েছে দেখি না। কত মিষ্টি একটা মেয়ে। সারাক্ষণ মামনি মামনি বলে আমার কাছে পড়ে থাকে। ওকে কাছে ফেলে আমার মা না হওয়ার কষ্টটা আর মনে থাকে না। কথাটা বলেই সুমি কান্না করতে করতে দোতলায় চলে গেল। নিজের রুমে গিয়ে বালিশ বুকের নিচে দিয়ে শুয়ে শুয়ে কান্না করছে। আয়েশা বেগম আকাশকে চোখ দিয়ে ইশারা দিল সুমির কাছে যেতে। আকাশ ও মায়ের কথা শুনে রুমে গিয়ে সুমির পাশে গিয়ে বসল। আকাশ, সুমি, এই সুমি, তুমি কেন কান্না করছ? আমি তো তোমাকে কতবার বলেছি সমস্যা জারি থাকুক না কেন ডাক্তার দেখাতে, কিন্তু না, তুমি যাবে না। আমি তোমাকে এটাও বলেছি না হলে আমরা বাচ্চা দত্তক নিব, তুমি সেটাও মানো না। কি হলো, কথা বলছো না কেন? ওকে, তুমি যদি চাও আমায় ছেড়ে চলে যেতে পারো, আমি বাধা দিব না। কথাটা শুনেই সুমি এক ঝটকায় উঠে আকাশকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, এইসব কি বলছো তুমি? আমি তোমায় ছেড়ে কোথায় যাব? ওকে ফাইন, চোখ মুছতে মুছতে, আমি আর কখনো কাঁদব না। এইবার তুমি খুশি তো? আকাশ, তুমি জানো তোমার কান্না আমার ভালো লাগে না। আচ্ছা সুমি, তুমিই বলো, আল্লাহ আমাদের পরীক্ষা করছে তাই না? আল্লাহ সবাইকে সবকিছু দেয় না সুমি। আল্লাহ আমাদের কি না দিয়েছে, কিন্তু একটা সন্তান দেয়নি। সুমি আকাশে কথা শুনে চুপ করে আছে। আমার তো আর একা কষ্ট হচ্ছে না, আমি জানি আকাশ ও মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। চলবে।